দেখুন ভাইয়া, দেখুন আপু, আমাকে যেতে দিন। আমার ক্লাস আছে, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আপনারা আপনারা কিন্তু অন্যায় করছেন। প্লিজ আমাকে যেতে দিন। আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমার সাথে এমন করছেন? খুব করুণ ও কাতর গলায় কথাগুলো বলল অনিক। মোটা ফ্রেমের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিয়ে সে হাত জোর করে সবার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। অনেকের এই অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা এক ঝাঁক ছেলে মেয়ে উচ্চস্বরে হেসে উঠল। তারা যেন অনেককে হেনস্থা করে খুব মজা পাচ্ছে। আশেপাশে সবাই চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ অনেককে সাহায্য করতে এগিয়ে আসছে না। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে সামনে এগিয়ে এলো এবং ঠাট্টার স্বরে বলতে লাগলো, ও মা, দেখি বাবুসোনা কান্না করছে। এই, তোরা এভাবে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস কেন? হুম, দেখছিস না সবে মাত্র মায়ের কোল থেকে নেমে কলেজে এসেছে, আর তোরা আজকেই তোকে এভাবে ঘাবড়ে দিচ্ছিস? তোরা তো খুব দুষ্ট রে। সাইমার কথা শুনে তার সাঙ্গপাঙ্গরা আরও জোরে হাসতে শুরু করলো। সাইমা নিজেও হাসতে হাসতে অনেকের দিকে এগিয়ে এলো। অনেকের চোখ থেকে সেই মোটা ফ্রেমের কালো চশমাটা খুলে নিল সে। তারপর চশমায় ফু দিয়ে পরিষ্কার করার অভিনয় করে নিজের চোখে পড়ল। চশমাটা চোখে দিয়ে সাইমা হাতড়ানোর ভান করতে লাগলো, যেন সে কিছুই দেখতে পাচ্ছে না। তার এই ভাড়ামো দেখে বন্ধু মহলের হাসির রোল পড়ে গেল। অনেক তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে বারবার মিনতি করছিল তাদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সাইমারা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে তারা অনেকের পুরনো ঢিলেঢালা জামা প্যান্ট আর সস্তা জুতো নিয়ে বিদ্রূপ শুরু করলে অনেক কেঁদে ফেলে। এতে তাদের দয়া তো হলোই না, বরং তারা আরও জেগে বসল। ঠিক তখনই ভিড় ঠেলে একজন শিক্ষক সামনে এগিয়ে এলেন। কি হচ্ছেটা কি এখানে? সবাই এভাবে চটলা পাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? এইখানে কি কোনো তামাশা চলছে? আসিফ স্যারের গম্ভীর কণ্ঠ শুনে সবাই চমকে উঠল। তিনি এই কলেজে সব থেকে রাগী শিক্ষক। সাইমাদের গ্যাংকে পুরো কলেজ ভয় পেলেও সাইমারা ভয় পায় একমাত্র এই আসিফ স্যারকে। স্যারকে এগিয়ে আসতে দেখে সাইমা ও তার বন্ধুরা কিছুটা পিছিয়ে গেল। সাইমা চোখের ইশারায় অনেককে নিষেধ করলো যেন সে স্যারের কাছে কোনো অভিযোগ না করে। আসিফ স্যার অনেকের সামনে এসে দাঁড়ালেন। বলিও, আর তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অনেক চুপ করে থাকলে স্যার কিছুটা বিরক্ত হয়ে বললেন, আই এম আস্কিং ইউ সামথিং। শুনতে পাচ্ছ না? কে তুমি? তোমাকে তো এর আগে এখানে দেখিনি। স্যার, আমি অনিক মাহমুদ। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আজ আমার প্রথম দিন। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? স্যার, আমি অনার্স ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি স্টুডেন্ট। ঠিক আছে, কিন্তু তুমি কাঁদছিলে কেন? সাইমা এবার মনে মনে বেশ ভয় পেয়ে গেল। সে শুকনো ঢোক গেলে আসিফ স্যারের দিকে এগিয়ে এলো এবং খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যে বলতে শুরু করলো। আসলে স্যার, আজকে ওর প্রথম দিন তো, তাই আমরা সিনিয়ররা মিলে ওকে বরণ করে নেওয়ার জন্য একটা ছোটোখাটো আয়োজন করছিলাম। ও খুব ইমোশনাল হয়ে গেছে, তাই খুশিতে বোধহয় কান্নাই করে দিয়েছে, তাই না রে ছোটো ভাই? সাইমার এমন মিথ্যাচার শুনে অনেক ভীষণ অবাক হয়ে গেল। সে সাইমার দিকে তাকাতেই দেখল সাইমা চোখ গরম করে তাকে শাসাচ্ছে। অনেক বুঝতে পারল এখন মুখ খুললে হিতে বিপরীত হতে পারে, তাই সে চুপ থাকাই শ্রেয় মনে করলো। ও তোমার জুনিয়র মানে? তুমি কি ভুলে যাচ্ছ সাইমা? তুমি নিজে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও, সরি স্যার, আসলে উত্তেজনায় ভুল করে ফেলেছিলাম। আমরা ভিন্ন ডিপার্টমেন্টের তো, তাই খেয়াল ছিল না। থ্যাংক ইউ স্যার মনে করিয়ে দেওয়ার জন্য। আসিফ স্যার নিজেও আর কথা বাড়ালেন না, কারণ কলেজের শিক্ষকরাও জানেন যে সাইমা এই দেশের অন্যতম শীর্ষ বিজনেস টাইকন মুস্তাক রহমানের একমাত্র কন্যা। সাইমার বাবার ডোনেশনেই এই কলেজের অনেক ফান্ড চলে, তাই সাইমা যাই করুক না কেন সবাই মুখ বুজে সহ্য করে। স্যার সবাইকে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে চলে গেলেন।
স্যার চলে যেতেই সাইমা অনেকের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, প্রথম দিন বলে শুধু হালকা ডোজ দিলাম, বেশি বাড়াবাড়ি করতে যেও না। আজকের মতো যদি কোনো দিন আমার মুখে মুখে তর্ক করতে দেখি, তবে তোমার একদিন কি আমার একদিন। বেশি ওরা ভালো না। যদি কলেজে টিকে থাকতে চাও তবে আমি যা বলবো তাই করবে, আর যদি নালিশ করতে যাও তবে তোমার এমন হাল করব যে না পারবে কলেজে মুখ দেখাতে, না পারবে পালাবার পথ খুঁজে বের করতে। মাইন্ডেড? সাইমা তার দলবল নিয়ে চলে যাওয়ার পর অনেক সেখানেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সবাই ক্লাসে চলে গেলে রিমি নামের একটি মেয়ে অনেকের দিকে এগিয়ে এলো। হাই, আমি রিমি। হাই, আমি অনেক। প্রথমে এসেছো তো, তাই এসব দেখে ঘাবড়ে গেছো। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কলেজটা যেমন নামি, এখানকার স্টুডেন্টদের পাওয়ারও তেমন বেশি। উনি সবার সাথে এমন অন্যায় করেন, তবুও কেউ কিছু বলে না কেন? নতুনদের সাথে এভাবে র্যাগিং করা তো রীতিমতো ক্রাইম। চুপ, একদম চুপ। আজ যা বলেছো বলেছো, আর কখনো এসব কথা মুখেও এনো না। এই কথা সাইমার কানে গেলে তোমাকে আর আস্ত রাখবে না। সাইমা হলো মুস্তাক রহমানের একমাত্র আদুরে মেয়ে। বাবার টাকা আর ক্ষমতার জোরে পুরো কলেজ এখন সাইমার নিয়ন্ত্রণে। সবাই এর আতঙ্কে থাকে। রিমির কথাগুলো অনেক খুব মনোযোগ দিয়ে শুনল। তার দৃষ্টিতে এক রহস্যময় গভীরতা ফুটে উঠল। রিমি খেয়াল না করলেও অনেকের ঠোঁটের কোণায় এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। সে মনে মনে বলল, যাক, কলেজের দিনগুলো তাহলে খুব একটা পানসে হবে না। বিনোদনের বেশ ভালো রসদ পাওয়া গেছে। ক্লাসে ঢোকার পর অনেক দেখল রিমি তার ঠিক পাশের বেঞ্চেই বসেছে। অনেক যখন তার পুরনো নোটবুকটা বের করছিল, তখন ক্লাসের বাকি ছেলে মেয়েরা তাকে দেখে হাসাহাসি করছিল। রিমি কৌতূহল সামলাতে না পেরে খুব নিচু গলায় অনেকের সাথে কথা বলতে শুরু করলো। অনি, তুমি তো জানো সাইমা কিন্তু এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট নয়, ও কমার্সের। কিন্তু ওর ক্ষমতা এত বেশি যে ও যখন তখন যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যা ইচ্ছে তাই করতে পারে। আজকেও মনে হয় ও আমাদের ক্লাসে আসবে তোমাকে চালানোর জন্য। আসুক না রিমি, কলেজটা তো ওর বাবার টাকা চলে, তাই ও নিজেকে এখানকার রানী ভাবে। রানী যখন প্রজা দেখতে আসবে তখন তো তাকে একটু সময় দিতেই হয়। অনেকের কথা শেষ হতে না হতেই ক্লাসের দরজায় সাইমা আর তার দলের ছায়া দেখা গেল। সাইমা বেশ দম্ভ নিয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকে সরাসরি অনেকের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে থাকা দামি কফির কাপটা সে ইচ্ছা করে অনেকের নোটবুকের উপর রাখলো। আই যে মিস্টার স্কলার, অন্য ডিপার্টমেন্ট থেকে হেঁটে তোমার এই পচা ক্লাসরুমে আসতে আমার বেশ কষ্ট হয়েছে। তা আমার আসার খুশিতে তুমি কি আমাকে একটা গান গিয়ে শোনাবে? তোমায় দেখে তো বেশ ভালো জোকার মনে হচ্ছে। বিনোদন পেতে চাইলে সার্কাসে যাও সাইমা, এটা ক্লাসরুম, এখানে পড়াশোনা হয়। আর তোমার কফির কাপটা আমার খাতা থেকে সরাও, ওটা ভিজে যাচ্ছে। পুরো ক্লাস এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সাইমার মুখের ওপর কথা বলার সাহস এই কলেজের কারণেই। সাইমা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অনেকের নোটবুকটা মেঝেতে ছড়ে ফেলে দিল এবং কফির কাপটা উল্টে অনেকের টেবিলের উপর ঢেলে দিল। আমার কথার অবাধ্য হওয়ার সাহস কোথা থেকে পাস তুই? হ্যাঁ, এই খ্যাত ছেলে, তুই জানিস আমি কে? আমি চাইলে এক্ষুনি তোকে এই কলেজ থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তুমি কে সেটা আমি খুব ভালো করে জানি সাইমা। তুমি একজন বকে যাওয়া ধনির দুলালি, যার বাবার টাকা ছাড়া নিজের কোনো যোগ্যতা নেই। আর বের করার কথা বলছো? চেষ্টা করে দেখতে পারো, তবে মনে রেখো, পতন সবসময় উপর থেকে শুরু হয়। সাইমা চিৎকার করে তার বন্ধুদের অনেককে ধরার নির্দেশ দিতেই প্রফেসর ক্লাসের দরজায় এসে দাঁড়ালেন। পরিস্থিতি খারাপ দেখে সাইমা দাঁত কিরমির করে অনেকের দিকে তাকিয়ে ওখান থেকে চলে যেতে বাধ্য হলো। যাওয়ার সময় সে শাসিয়ে গেল যে টিফিন টাইমে সে এর বদলা নেবে। টিফিনের সময় ক্যাফেটেরিয়ায় অনেক রিমির সাথে এক কোণায় বসে খুব সাধারণভাবে খাবার খাচ্ছিল। হঠাৎ ক্যাফেটেরিয়ার পরিবেশ থমথমে হয়ে গেল। সাইমা তার দলবল নিয়ে অনেকের টেবিলের সামনে এসে দাঁড়ালো।
এবং কোনো কথা না বলে তার হাতে থাকা ডালের বাটিটা অনেকের খাবারের উপর ঢেলে দিল। কি হলো? এখন মুখে কথা সরছে না কেন? এই খাবার খাওয়ার যোগ্যতাও তোর নেই। যা, এবার মেস থেকে কুড়িয়ে খা। মেঝেতে খাবার ফেলে তুমি তোমার নিচু মানসিকতার পরিচয় দিলে সাইমা। আমার খাবারের অভাব নেই, কিন্তু তোমার শিষ্টাচারের খুবই অভাব দেখছি। শোনো সাইমা, তুমি আমাকে যতবার নিচে নামানোর চেষ্টা করবে, আমি ততবার তোমাকে বুঝিয়ে দেব যে আভিজাত্য পোশাকে নয়, চরিত্রে থাকে। তোর মতো একটা ফকিরের বাচ্চার এত বড় স্পর্ধা! তোকে এই কলেজ থেকে আমি লাথি মেরে বের করব, লিখে রাখিস। চ্যালেঞ্জটা গ্রহণ করলাম সাইমা। দেখা যাক তোমার ক্ষমতা বড় নাকি আমার ধৈর্য। আর মনে রেখো, যে আগুনের সাথে তুমি খেলছো, সেই আগুনই একদিন তোমার ধম্ব পুড়িয়ে ছাই করে দেবে। অনেক সেখান থেকে শান্ত পায়ে বেরিয়ে গেল। রিমি ভয়ে তার পিছু পিছু এলো। অনেক কলেজ গেটের বাইরে গিয়ে পকেট থেকে একটি দামি স্মার্টফোন বের করলো, যা আগে কেউ দেখেনি। সে একটি নাম্বারে ফোন দিয়ে খুব গম্ভীর গলায় নির্দেশ দিল। হ্যালো, মুস্তাক রহমানের সব প্রজেক্টের ডিটেলস আজ বিকেলের মধ্যে আমার টেবিলে চাই। আর তার মেয়ে সাইমাকে একটু নজরে রেখো। মেয়েটা বেশ বিনোদন দিচ্ছে আমাকে। খেলাটা এবার আমি আমার স্টাইলে শুরু করব। দিন যায়, কিন্তু অনেকের ওপর সাইমার অত্যাচারের ধরন বদলায় না। সে যেন পণ করেছে যে অনেককেই কলেজ থেকে না তাড়িয়ে সে শান্তি পাবে না। কখনো অনেকের সাইকেলের চাকা পাংচার করে দেওয়া, কখনো ক্লাসের মাঝখানে তার ওপর চক ছুঁড়ে মারা, আবার কখনো অনেকের সাধারণ পোশাক নিয়ে সবার সামনে বিশ্রী মন্তব্য করা। এসবই এখন সাইমার নিত্যদিনের রুটিন। কিন্তু অনেক যেন এক অটল পাহাড়। সে সব অপমান সয়, কিন্তু তার চোখের সেই রহস্যময় হাসিটা কখনো ম্লান হয় না। কি রনিক, কাল তো আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু। তুই তো দিনরাত ওই পচা বইগুলো নিয়ে পড়ে থাকিস। তোকে একটা অফার দেই, তুই যদি কাল আমার হয়ে প্রক্সি দিতে পারিস, তবে তোকে একটা নতুন শার্ট কিনে দেব। তোর এই তালি দেওয়া জামাটা দেখে আমার বড্ড মায়া হচ্ছে রে। মায়া নিজের জন্য জমা রাখো সাইমা। পরীক্ষার খাতায় তো আর বাবার টাকা কাজ করবে না, সেখানে মগজ লাগে। আর আমার জামার থালি দেওয়া হলেও আমার মেরুদণ্ডটা সোজা। রেজাল্টের পর দেখা যাবে কার মায়া বেশি লাগে। সাইমার আগে পা ঠুকে চলে গেল। রিমি পাশ থেকে এসে অনেকের হাতে কিছু নোটস দিয়ে বলল যে সাইমা নাকি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করছে। ও প্রিন্সিপাল স্যারকে বলে অনেকের খাতা গায়েব করে দিতে পারে। রিমি অনেককে সাবধান থাকতে বলল। অনেক রিমির দিকে তাকিয়ে আলতো করে হাসল এবং বলল যে সবুজ ঘাসকে যতই মারানো হোক না কেন রিমি, বৃষ্টি হলে সে সবার আগে মাথা তুলে দাঁড়ায়। সেমিস্টার পরীক্ষা শেষ হলো। পুরো ডিপার্টমেন্টের সবার মনে এখন একটাই প্রশ্ন, যে কে হবে টপার। সাইমা বেশ আত্মবিশ্বাসী, কারণ সে জানে তার বাবার ক্ষমতার কাছে কলেজের নিয়মকানুন তুচ্ছ। রেজাল্ট প্রকাশের দিন নোটিশ বোর্ডের সামনে বিশাল ভিড়। সাইমা তার দলবল নিয়ে রাজকীয় ভঙ্গিতে সেখানে উপস্থিত হলো। তোরা দেখ তো, আমি নিশ্চয়ই ফার্স্ট হয়েছি। ওই অনেক নামের ফকিরটা মনে হয় ফেলের তালিকায় আছে। ওর খাতা তো আমি নিজের চোখে দেখেছি, শুধু গেঞ্জিলে লেখা। সাইমার এক বন্ধু নোটিশ বোর্ডে চোখ বলিয়ে হঠাৎ থতমত খেয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে তোতলামি করে বলল যে সাইমা আসলে সেকেন্ড হয়েছে। সাইমা চিৎকার করে উঠল যে ফার্স্ট তবে কে? বন্ধুটি আঙুল উঁচিয়ে তালিকার একদম উপরে থাকা নামটির দিকে ইশারা করল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল অনিক মাহমুদ, সিজিপি 4/4, অর্থাৎ সে পুরো ডিপার্টমেন্টে প্রথম হয়েছে। এটা অসম্ভব, এই রেজাল্ট আমি মানি না। একটা গেও ছেলে কিভাবে পুরো ডিপার্টমেন্টের টপ হতে পারে? নিশ্চয়ই ও নকল করেছে। প্রিন্সিপাল স্যারকে ডাকুন। নকল করতেও বুদ্ধি লাগে সাইমা, যা তোমার নেই। বাবার টাকার প্রশ্ন কেনা যায়, কিন্তু জ্ঞান কেনা যায় না। পুরো ডিপার্টমেন্টের সামনে প্রমাণ হয়ে গেল যে দামি মেকআপ আর ব্র্যান্ডের পোশাক দিয়ে মেধা কেনা যায় না। সাইমা অপমানে থরথর করে কাঁপতে লাগলো। আশেপাশের ছাত্রছাত্রীরা
যারা এতদিন সাইমার ভয়ে মুখ খুলতো না, তারাও এখন আড়ালে হাসাহাসি করছে। সাইমা অনেকের দিকে আঙুল উঁচিয়ে বলল যে অনেক তাকে সবার সামনে অপমান করেছে, আর সে জানে না সাইমা আসলে কে। আমি জানি তুমি কে। তুমি এখন একজন পরাজিত অহংকারী মেয়ে। আর শোনো সাইমা, এটা তো কেবল শুরু। তোমার এই তথাকথিত সাম্রাজ্যের প্রতিটি ইট আমি কষাতে শুরু করেছি। কালকের নিউজ পেপারটা একটু ভালো করে পড়ো। তোমার বাবার মুস্তাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে একটা চমক আছে। সাইমা কিছু বোঝার আগেই অনেক রিমির দিকে তাকে ইশারা করলো এবং শান্ত পায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে দেখল কলেজের গেটের বাইরে একটা কালো রঙের দামি মার্সিডিজ দাঁড়িয়ে আছে। অনেক সেদিকে একবার তাকিয়ে অবহেলার সাথে একটি পুরনো লোকাল বাসে উঠে পড়ল। তবে অনেকের চোখে যে বিজয়ের আভা ছিল তা আজ সাইমার মনে কাঁটার মতো বিঁধেছে। সাইমা মনে মনে ভাবল যে মুস্তাক গ্রুপের চমক মানে কি, এবং এই তুচ্ছ ছেলেটা তার বাবার ব্যবসা নিয়ে কথা বলার সাহস পেল কোথায়। তাকে এখনই বাবাকে ফোন করতে হবে। অনেকের এই অভাবনীয় সাফল্যর খবর পুরো কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। স্টাফ রুম থেকে শুরু করে করিডোর পর্যন্ত সব জায়গাতেই এখন কেবল অনেকের মেধার চর্চা হচ্ছে। যে শিক্ষকরা আগে অনেককে অবহেলার চোখে দেখতেন, তারাও এখন তার প্রশংসায় পঞ্চমুখ। ক্লাসে প্রফেসরেরা অনেকের খাতা দেখিয়ে অন্য ছাত্রছাত্রীদের উপদেশ দিচ্ছেন যে কিভাবে পড়াশোনা করতে হয়। দেখুন, সবাই আমি আগেও বলেছিলাম যে পোশাক দিয়ে মানুষকে বিচার করা ভুল। অনেক মাহমুদ এই কলেজের গর্ব। সে প্রমাণ করে দিয়েছে যে শ্রম আর একাগ্রতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আমি আশা করি ভবিষ্যতে সেই কলেজের নাম আরও উজ্জ্বল করবে। সাইমা কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলেও কলেজের প্রতিটি দেয়ালের আলোচনা তার কানে এসে পৌঁছাচ্ছে। সাইমার কোনো ক্লাসেই এখন আর মনে বসছে না। সে যেখানেই যাচ্ছে সেখানেই তাকে শুনতে হচ্ছে অনেক মাহমুদের কথা। এমনকি কলেজের ক্যান্টিনে সাইমা যখন লাঞ্চ করছিল, তখনও পাশের টেবিলের জুনিয়রদের মুখে অনেকের প্রশংসা শুনে সে রাগে নিজের পানের গ্লাসটা সজোরে টেবিলে নামিয়ে রাখল। আই, তোরা কি চুপ করবি? একটা ফকিরের বাচ্চা ফার্স্ট হয়েছে বলে তাকে কি এখন পুজো করতে হবে? তোদের যদি এতই পছন্দ হয় তবে তাকে সাথে করে নিয়ে বাড়ি যা না। এখানে এসে বকবক করছিস কেন? সাইমার চিৎকারে জুনিয়ররা ভয় পেয়ে সেখান থেকে উঠে গেল। সাইমার বন্ধুমহল তাকে শান্ত করার চেষ্টা করলেও সাইমা যেন আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তার ইগোতে খুব বড় একটা চোট লেগেছে। যে ছেলেটাকে সে কলেজের গেটে অপমান করেছিল, আজ সেই ছেলেটাই সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে। সাইমা ভাবল, যেভাবেই হোক অনেককে কলেজের সবার চোখে নিচে নামাতেই হবে। রিমি শোনো, তুমি তো ওই অনিকের খুব ভালো বন্ধু। তুমি ওকে বলে দিও যে কলেজের পরীক্ষা আর জীবনের পরীক্ষা এক নয়। আমি এখনও ওর বাবার কোম্পানির চমক নিয়ে যে কথাও বলেছিল সেটার মানে উদ্ধার করতে পারছি না। আমার বাবা গত কয়েকদিন ধরে খুব চিন্তিত আর সারাক্ষণ ফোনে কথা বলছেন। এর সাথে যদি ওই অনেকের কোনো হাত থাকে তবে আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। অনেককে নিয়ে তুমি অযথাই ভয় পাচ্ছ সাইমা। ও তো স্রেফ পড়াশোনা করে আর খুব সাদা মাটা জীবন কাটায়। ওর মতো একজনের পক্ষে তোমার বাবার বিজনেস নিয়ে কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না। হয়তো ও তোমাকে ভয় দেখানোর জন্যই ওসব বলেছিল। রিমির কথা শুনে সাইমা কিছুটা আশ্বস্ত হলেও তার মনের খুঁতখুঁতানি কাটছে না। কারণ সে লক্ষ্য করেছে যে অনেক যখন তার সাথে কথা বলে তখন তার চোখের ভাষা সাধারণ কোনো ছাত্রের মতো থাকে না। ঠিক তখনই সাইমার ফোনে তার বাবার ফোন এলো। সাইমা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মুশতাক সাহেবের খুব বিচলিত কণ্ঠ শোনা গেল। সাইমা, মা, তুমি কি এখন কলেজে? শোনো, তুমি এখনই বাড়ি চলে আসো। আমাদের সব বড় প্রজেক্ট কন্ট্রাক্ট কোনো এক অজানা কোম্পানির ক্যান্সেল করে দিয়েছে। এমনকি ব্যাংকের লোনগুলোও হঠাৎ করে ফ্রিজ হয়ে গেছে। কেউ একজন খুব পরিকল্পনা করে আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। আমি খুব বিপদে আছি, মা। সাইমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে অনেকে সেই রহস্যময় হাসিটা ভেসে উঠল।
অনেক বলেছিল যে কালকের নিউজ পেপারটা যেন সাইমা ভালো করে পড়ে। সাইমা দ্রুত দৌড়ে লাইব্রেরির দিকে গেল নিউজ পেপারটা দেখার জন্য। লাইব্রেরিতে গিয়ে সাইমা দেখল অনেক সেখানে খুব শান্তভাবে বসে একটা ম্যাগাজিন পড়ছে। অনেক, তুই কি কিছু করেছিস? আমার বাবার কোম্পানি আজ ধ্বংসের মুখে, তুই কি এর পিছনে আছিস? আমাকে সত্যি করে বল, তুই কে আসলে? অনেক ম্যাগাজিন থেকে মুখ তুলল এবং চশমাটা নাক থেকে একটু নামিয়ে সাইমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণায় সেই পরিচিত বাঁকা হাসিটা আবার ফিরে এসেছে। সে কোনো উত্তর না দিয়ে কেবল তার ফোনের ঘড়ির দিকে তাকালো। আধা ঘন্টা বাকি সাইমা। আধা ঘন্টা পর তোমার বাবার সব শেয়ার যখন ডাস্টবিনের দামে নামবে, তখন তুমি তোমার আসল ঠিকানা খুঁজে পাবে। আমি কে সেটা জানার চেয়েও বড় প্রশ্ন হলো তোমার ধম্বের মেয়াদ কতটুকু ছিল। তোমার বাবা মুস্তাক সাহেব যদি বাঁচতে চান, তবে তাকে বলো এই কলেজের সব ছাত্রছাত্রীদের সামনে এসে ক্ষমা চাইতে, কারণ তার প্রশ্রয় তুমি এতদিন এই অরাজকতা করেছ। অনেক লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার পর রিমি তার পিছু পিছু এলো। রিমির মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না যে অনেকের মতো একজন সাধারণ ছেলে মুস্তাক গ্রুপের মতো বিশাল কোম্পানির পতন ঘটাতে পারে। অনেকে করিডোরে একা পেয়ে রিমি তাকে প্রায় থামিয়ে দিল। অনেক, তুমি যে কথাগুলো সাইমাকে একটু আগে বললি, সেগুলো কি আসলেই সত্যি, নাকি তুমি ওকে ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ দিচ্ছ? আমি বারবার খেয়াল করেছি, তুমি যা বলো ঠিক তাই ঘটে যায়। সেদিন রেজাল্ট নিয়ে বললে, আর আজ ওর বাবার ব্যবসার পতন নিয়ে কথা বলছো। একজন সাধারণ স্টুডেন্ট হয়ে তুমি এসব জানলে কিভাবে? আরে রেমি, তুমিও কি সাইমার মতো আতঙ্কিত হয়ে পড়লে? আমি তো জাস্ট নিউজ পেপারে একটা খবর পড়েছিলাম যে মুস্তাক গ্রুপের শেয়ারের দশ নামার সম্ভাবনা আছে। আমি তো কেবল সেটাকেই একটু রং চড়িয়ে সাইমাকে বলেছি, যাতে ওর অহংকার কিছুটা কমে। আমার মতো সাদামাটা ছেলের পক্ষে কি আর এসব সম্ভব? তুমি তো জানোই আমি লোকাল বাসে করে মেসে ফিরি আর ডাল ভাত খেয়ে দিন কাটাই। রিমি অনেকের কথাগুলো শুনল ঠিকই, কিন্তু তার মন কিছুতেই সায় দিল না। অনেকের কথা বলার ভঙ্গি আর তার চাহনিতে এমন এক গভীরতা আছে যা সাধারণ মানুষের থাকে না। রিমি ভাবল অনেক হয়তো নিজেকে আড়াল করার জন্য ভুল বোঝাচ্ছে, কিন্তু সে নিশ্চিত যে এই শান্ত স্বভাবের ছেলেটার আড়ালে কোনো এক বিশাল শক্তি লুকিয়ে আছে। এদিকে সাইমার দিন কাটছে চরম অস্থিরতায়। তার বাবার কোম্পানি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। সাইমা এবার সিদ্ধান্ত নিল যেভাবেই হোক অনেকের আসল পরিচয় তাকে খুঁজে বের করতেই হবে। সে তার বাবার পার্সোনাল ইনভেস্টিগেটরকে ফোন করলো এবং অনেক মাহমুদের সব তথ্য জোগাড় করার নির্দেশ দিল। সাইমা নিশ্চিত ছিল যে টাকার চোরে কয়েক ঘন্টার মধ্যেই অনেকের সাত গোষ্ঠীর পরিচয় তার হাতে চলে আসবে। হ্যালো ম্যাম, আপনি অনিক মাহমুদের যে ঠিকানা আপনি দিয়েছিলেন সেখানে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ঠিকানায় কোনো অনিক মাহমুদ থাকে না। এমনকি কলেজে সে যে আইডি কার্ড ব্যবহার করেছে সেটার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে আমাদের সিস্টেম বারবার ক্রস করছে। কেউ একজন খুব শক্তিশালী ফায়ারওয়াল দিয়ে ওর সব তথ্য লক করে রেখেছে। এসব কি বলছো তুমি? একটা সাধারণ মেসে থাকা ছেলের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না? ওর গ্রামের বাড়ি, বাবা মার নাম তো অন্তত জানার কথা। তোমরা কি ঠিকমতো কাজ করছো না? ম্যাম, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ন্যাশনাল ডাটাবেসে সার্চ দিয়েও কোনো রেজাল্ট আসেনি। মনে হচ্ছে অনিক মাহমুদ নামের এই ছেলেটি আদতে পৃথিবীতে নেই, অথবা সে অন্য কোনো নামে নিজেকে লুকিয়ে রেখেছে। আমরা যতবার ওর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছি ততবারই আমরা ব্যর্থ হচ্ছি। এমনকি ওর মেসের রুমটাও এখন তালাবন্ধ। সাইমা ফোনটা রেখে দিয়ে ধাপ করে চেয়ারে বসে পড়ল। তার পুরো শরীর অপমানে আর ভয় কাঁপছে। যাকে সে এতদিন খ্যাত এবং ফকির বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, সে আসলে এক অজেয় রহস্য। সাইমা বুঝতে পারল যে অনিক মাহমুদ স্রেফ কোনো নাম নয়, বরং এক পরিকল্পিত ফাঁদ, যার মধ্যে সে নিজে এবং তার বাবার পুরো সাম্রাজ্য আটকে গেছে। অনেক কে এবং কোথা থেকে সে এই কলেজে উদয় হলো তার কোনো হদিস সাইমা শত চেষ্টা করেও পেল না। পরদিন কলেজে অনেককে দেখে সাইমার বুক ধক করে উঠল।
অনেক ঠিক আগের মতোই তার পুরনো চশমাটা পরে হাসি মুখে রিমির সাথে কথা বলছে। সাইমা খেয়াল করলো আজ অনেকের হাতে কোনো পুরনো বই নেই, বরং সে একটা ব্ল্যাকবেরি ফোনে খুব দ্রুত টাইপ করছে। সাইমার কাছে যেতেই অনেক ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলল এবং তার দিকে সেই অতি পরিচিত বিদ্রুপান্তক চাহনি ছুড়ে দিল। কি ব্যাপার সাইমা, আজ তো তোমাকে খুব প্যাকাশে দেখাচ্ছে। ইনভেস্টিগেশন কি ঠিকমতো এগোচ্ছে না? আমার পরিচয় খুঁজতে গিয়ে কি সময় নষ্ট না করে বরং তোমার বাবার শেষ সম্পত্তিটুকু বাঁচানোর চেষ্টা করো। কারণ কাল থেকে এই কলেজে আর সাইমা গ্রুপের আধিপত্য থাকবে না। কাল এই কলেজের নতুন মালিকের আগমন ঘটবে। তুই কে অনেক? তুই কি কোনো জাদুকর নাকি কোনো মাফিয়া? কেন তুই আমাদের পিছু নিয়েছিস? তুই কি জানিস না আমি কে? আমি জানি তুমি কে, কিন্তু তুমি জানো না আমি কে। আর এটাই তোমার সবচেয়ে বড় পরাজয় সাইমা। মানুষের পরিচয় তার নামে নয়, বরং তার কর্মে থাকে। তুমি আমাকে নিচু থেকে আনার চেষ্টা করেছ। আজ সময় তোমাকে ঠিক একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। অপেক্ষা করো কালকের জন্য। সাইমা এখন প্রায় উন্মাদের মতো হয়ে গেছে। অনেকের আসল পরিচয় খুঁজে বের করতে গিয়ে সে তার সব শক্তি আর অর্থ ব্যয় করেছে, কিন্তু ফল এসেছে শূন্য। অনেক মাহমুদের কোনো অস্তিত্বই যেন সরকারি নথিপত্রে নেই। এদিকে তার বাবার ব্যবসার অবস্থা দিন দিন আরও শোচনীয় হচ্ছে। ঠিক এমন এক বিধ্বস্ত সময়ে সাইমার সবচেয়ে কাছের বান্ধবী রিয়া বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে এলো। রিয়া যখন সাইমার ড্রয়িং রুমে এসে ঢুকলো, তখন সাইমাকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সবসময় ফিটফাট থাকা আত্মবিশ্বাসী সাইমার চোখে আজ কেবল আতঙ্ক আর কালি জমেছে। রিয়া সোফায় বসে সাইমার হাত ধরে জানতে চাইল যে মাত্র 1 বছরে তার এমন দশা কেন হলো। সাইমা কান্নায় ভেঙে পড়ে। অনেক নামে সেই খ্যাত ছেলেটির সব কাহিনী আর তার বাবার ব্যবসার পতনের কথা রিয়াকে খুলে বলল। তুই বলছিস একটা সাধারণ মেসে থাকা ছেলে তোদের পুরো সাম্রাজ্য নাড়িয়ে দিচ্ছে, আর তুই তার পরিচয় বের করতে পারছিস না? সাইমা, তুই কি কোনো ভুল করছিস না তো? হয়তো সে কোনো সাধারণ ছেলে নয়। আমি কাল তোর সাথে কলেজে যাব এবং নিজের চোখে এই রহস্যময় অনেককে দেখতে চাই। পরদিন সকালে রিয়া আর সাইমা কলেজে এলো। রিয়া খুব কৌতূহল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল সেই ছেলেটিকে দেখার জন্য যাকে সাইমা এত ভয় পাচ্ছে। ক্যান্টিনের সামনে অনেক তখন রিমির সাথে দাঁড়িয়ে খুব সাধারণ ভঙ্গিতে হাসাহাসি করছিল। তার গায়ে সেই পুরনো ঢিলেঢালা শার্ট আর চোখে মোটা ফ্রেমের চশমা। সাইমা আঙুল উঁচিয়ে অনেককে দেখিয়ে দিল। ওই যে দেখ রিয়া, ওই ছেলেটাই অনেক। দেখতেই পাচ্ছিস কতটা সাধারণ আর গেও টাইপের, অথচ ওর ক্ষমতার কোনো কুল কিনারা আমি করতে পারছি না। রিয়া যখন অনেকের দিকে তাকালো, তখন তার শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। সে নিজের চোখ কচলে বারবার অনেকের দিকে তাকাতে লাগলো। রিয়া যেন কোনো এক জীবন্ত বিভীষিকা বা অবিশ্বাস্য কোনো অলৌকিক কিছু দেখছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সাইমা রিয়ার এই অবস্থা দেখে অবাক হয়ে তাকে নাড়া দিল। কি হলো রিয়া, তুই এভাবে কাঁদছিস কেন? অনেককে দেখে তোর কি কোনো ভয় লাগছে নাকি? তুইও কি ওর পরিচয় জানিস না? সাইমা, তুই কি জানিস তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? তুই যাকে খ্যাত আর ফকির বলে অপমান করছিস, সে আসলে অনিক মাহমুদ নয়। ওর আসল নাম আরিয়ান মাহতাব মোহাম্মদ। গত বছর লন্ডনে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্স হয়েছিল, তখন আমি ওকে স্টেজে দেখেছিলাম। ও হলো এশিয়ার সবথেকে কম বয়সী এবং প্রভাবশালী বিজনেস টাইকুন, যার নাম শুনলে বিশ্বের বড় বড় কোম্পানির মালিকরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সাইমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে রিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রিয়া আরো আতঙ্কিত গলায় বলতে লাগলো, যে আরিয়ান মাহতাব মাহমুদের পরিচয় বা ছবি কোথাও প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ তার নিরাপত্তা অনেক উচ্চ পর্যায়ের। সে যে কেন এই কলেজে এসে ছদ্মবেশে পড়াশোনা করছে সেটা রিয়ার ধারণার বাইরে। রিয়া বলল যে সাইমা আসলে আগুনের গুহায় হাত দিয়েছে,
কারণ আরিয়ান মাহমুদের ক্রোধ থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। না রিয়া, এটা হতে পারে না। একটা বিজনেস টাইকন কেন সাধারণ বাসে করে কলেজে আসবে? কেন সে আমার সব অপমান মুখ বুঝে সহ্য করবে? এটা অসম্ভব। রিয়া সাইমার কথা শুনে করুণভাবে হাসল এবং বলল যে হয়তো ও তোকে কোনো বড় শিক্ষা দেওয়ার জন্য এই নাটক করছে। ঠিক সেই মুহূর্তে অনেক চশমাটা খুলে তার পকেটে রাখলো এবং সরাসরি সাইমা আর রিয়ার দিকে তাকালো। তার চাহনিতে এখন আর কোনো সাধারণ ছাত্রের ভাব নেই, বরং সেখানে এক অজেয় সম্রাটের দর্প ফুটে উঠেছে। অনেক ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। কি ব্যাপার রিয়া, লন্ডন থেকে কবে ফিরলে? তোমার বাবার টেক্সটাইল প্রজেক্টের ইনভেস্টমেন্ট ব্যাপারটা তো আমার কাছে পড়ে আছে। সামাকে কি আমার কথা সব বলে দিলে, নাকি আরও কিছু রহস্য বাকি রাখলে? সাইমা এখন আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না। সে দেয়াল ধরে কোনো মতে নিজেকে সামলালো। যে ছেলেটাকে সে ডাল ভাত করিয়ে খাওয়ার কথা বলেছিল, আজ সেই ছেলেটাই তার পুরো বংশের ভাগ্য বিধাতা হয়ে সামনে দাঁড়িয়ে আছে। সাইমা বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন মাত্র শুরু হলো। রিয়ার মুখে অনেকের আসল পরিচয় শোনার পর সাইমার চারপাশটা যেন ঘুরতে লাগলো। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া বারবার সাইমাকে ডাকলেও সাইমা কোনো উত্তর দিচ্ছিল না। তার কানে শুধু বাজছিল আরিয়ান মাহতাব মাহমুদ, এশিয়ার অন্যতম প্রভাবশালী বিজনেস টাইকুন। রিয়া তাকে টেনে নিয়ে গিয়ে একটি নির্জন বেঞ্চে বসালো। রিয়ার চোখে মুখে আতঙ্ক আর করুণা মিশে আছে। সাইমা, নিজেকে সামলা। তুই জানিস না আরিয়ান মাহমুদের ক্ষমতা কতটুকু। ও যদি চায় তবে তোর বাবার অস্তিত্ব এই দেশ থেকে মুছে দিতে পারে। ওর একটা সই যথেষ্ট। তুই এখন ওর পায়ে ধরে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা দেখছি না। সাইমা হঠাৎ খুব শান্ত হয়ে গেল। কান্নাকাটি বা ভয় পাওয়ার বদলে তার চোখে মুখে এখন গভীর চিন্তার ছাপ। সে রুবিক্স কিউবের মতো সব ঘটনা মেলাতে শুরু করলো। সাইমা রিয়াকে কোনো সান্ত্বনা দেওয়ার সুযোগ না দিয়েই তীক্ষ্ণ গলায় বলে উঠল, রিয়া, তুই কি একবারও ভেবে দেখছিস না কেন আরিয়ান মাহমুদের মতো একজন সাধারণ মানুষ এই অখ্যাত কলেজে আসবে? কেন সে একটা জরাশীর্ণ চশমা পরে আমার সামনে খ্যাত সেজে বসে থাকবে? আর কেনই বা সে সরাসরি আমাদের অর্থাৎ মুস্তাক গ্রুপের টার্গেট করলো? আমার সাথে কি তার কোনো পূর্বশত্রুতা আছে? সাইমা যখন খুব মনোযোগ দিয়ে ভাবছিল, তখন তাদের আরেকজন বান্ধবী তিশা দৌড়ে সেখানে এলো। তিশা এই কলেজের সব খবর রাখে। সে সাইমার বিধ্বস্ত অবস্থা দেখে এবং অনেকের দিকে তাকিয়ে এক অদ্ভুত কথা বলে বসলো, যা সাইমার মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। সাইমা, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? এই অনিককে যখন তুই প্রথম দিন দেখলি, তো কি কারো কথা মনে পড়েনি? ভালো করে ওর চোখের দিকে তাকিয়ে দেখতো। অনিক দেখতে হুবহু অয়নের মতো না? সেই অয়ন যে আজ থেকে 6 মাস আগে তোকে পুরো কলেজের সামনে প্রপোজ করেছিল। সাইমার বুকের ভেতরটা ধক করে উঠল। 6 মাস আগের সেই বৃষ্টির দিনটার কথা তার মনে পড়ে গেল। অয়ন ছিল এই কলেজেরই একজন সাধারণ ছাত্র। খুব সাদামাটা পোশাক আর লাজুক স্বভাবের ছেলেটি সাহস করে সাইমাকে তার মনের কথা বলেছিল। কিন্তু সাইমা সেদিন সবার সামনে অয়নকে চরম অপমান করেছিল। সে অয়নের হাতে থাকা গোলাপ ফুলটা কেড়ে নিয়ে পায়ের নিচে পিষে দিয়েছিল এবং বলেছিল যে তোর মতো একজন ভিখারির সাহস হয় কি করে আমার মতো রাজকন্যার দিকে চোখ তুলে তাকানোর? যা এখান থেকে আগে নিজের চেহারা আয়নায় দেখে আয়। সাইমা, সেদিন অয়ন যেভাবে কাঁদতে কাঁদতে এই কলেজের গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল, তা আজও আমার চোখে ভাসে। তারপর থেকে অয়নের আর কোনো খোঁজ মেলেনি। আজ এই অনিককে দেখলেই আমার কেন জানি সেই অয়নের কথা মনে পড়ে যায়। কেবল চোখের চশমা আর কথা বলার ধরনটা আলাদা। সাইমা এবার সবটা বুঝতে পারল। সেই দিনে সেই অপমানিত অয়নই কি আজ প্রতিশোধ নিতে আরিয়ান মাহতাব মাহমুদ হয়ে ফিরে এসেছে? 6 মাস আগে যাকে সে রাস্তার ধুলো ভেবেছিল, আজ সেই ধুলো হয়েই অনেক তার জীবন বিষিয়ে দিচ্ছে। সাইমা বুঝতে পারল
অনেক কেন বলেছিল যে পতন ওপর থেকেই শুরু হয়। সেদিনে সেই সাধারণ অয়ন আজ এক অজেয় শক্তিতে রূপ নিয়েছে। তার মানে অনেকেও নয়, ও ছদ্মবেশে এসেছে আমাকে আর আমার বাবাকে ধ্বংস করতে। রেজিস্ট্রেশনের সেই অপমানও ভুলতে পারেনি। রিয়া, আমি এখন বুঝতে পারছি ও কেন মুস্তাক গ্রুপের শেয়ার নিয়ে খেলছে। ও চায় আমি ওর পায়ে পড়ি, ঠিক যেভাবে ও সেদিন আমার সামনে দাঁড়িয়ে কেঁদেছিল। সাইমা উঠে দাঁড়িয়ে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করলো। তার চোখের সামনে অয়নের সেই দিনকার জলভরা চোখ দুটো বারবার ভেসে উঠেছে। সে এতদিন যাকে খ্যাত বলে মজা করেছে, সে আসলে তার নিজের হাতে তৈরি করা এক দানব যে আজ তাকে গিলে খেতে আসছে। সাইমা বুঝতে পারল অনিক মাহমুদ আসলে কোনো পরিচয় নয়, এটা কেবল অয়নের প্রতিশোধের একটা খোলস। সাইমার মাথার ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অয়ন আর অনেক, এই দুটো নামের মাঝে যে অদ্ভুত মিল, তা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। সে তিশার কথাগুলো শোনার পর আর এক মুহূর্ত দেরি করল না। রিমি আর রিয়াকে পেছনে ফেলে সে পাগলের মতো অনেককে খুঁজতে শুরু করলো। কলেজের পেছনের দিকে থাকা সেই নামি ভার্সিটির মোড়ে আসতেই সাইমার চোখ আটকে গেল। সাইমা দেখল অনেক একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। তার পরনে আজও সেই পুরনো ঢিলে ঢালা শার্ট আর সস্তা প্যান্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার সামনে 4-5 জন সুটেড বুটেড প্রফেশনাল মানুষ অন্তত বিনয়ের সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের হাতে দামি ব্রিফকেস আর ফাইল। অনেককে দেখে মনে হচ্ছে সে কোনো এক অদৃশ্য সাম্রাজ্যের সম্রাট, যে তার প্রজাদের নির্দেশ দিচ্ছে। অনেকের গলার স্বর এখন আর সেই মিনমিনে ছাত্রের মতো নয়, বরং তাতে এক বজ্রকঠিন আভিজাত্য মিশে আছে। সাইমা ধীর পায়ে অনেকের কাছে গিয়ে উচ্চস্বরে কথা বলে উঠল। আর লুকোচুরি করে লাভ নেই অনেক, আমি সব বুঝে গেছি। তোমার এই ছদ্মবেশ, তোমার এই চশমা আর সাধারণ থাকার নাটক সবই তো প্রতিশোধের একটা অংশ ছিল, তাই না অয়ন? তুমি তো সেই অয়ন যাকে আমি মাস 6 আগে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। হুট করে অয়নের নাম শুনে অনেক থমকে গেল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা প্রফেশনাল লোকগুলোকে চোখের ইশারায় সরে যেতে বলল। তারা অত্যন্ত সম্মানের সাথে মাথা নিচু করে অনেককে অভিবাদন জানিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করল। অনেক এবার ধীর গতিতে ঘুরে দাঁড়ালো এবং সাইমার চোখের দিকে সরাসরি তাকালো। সাইমার চোখ তখন অশ্রু সজল, তার কণ্ঠে মিশে আছে অপরাধবোধ আর একরাশ বিস্ময়। কেন করলে এমনটা অয়ন? আজ 6 মাস আগে আমি তোমাকে অপমান করে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম বলে তুমি কি আজ আমাদের পুরো পরিবারকে রাস্তায় বসাতে চাও? আমি মানছি আমি অন্যায় করেছি, আমি অহংকারী ছিলাম, কিন্তু তার জন্য কি এভাবে ছদ্মবেশে আমার চোখের সামনে অনেক হয়ে আসার প্রয়োজন ছিল? তুমি কি চেয়েছিলে আমি তোমার এই খ্যাত রূপটা দেখে আবার তোমাকে ঘৃণা করি, যাতে তুমি আমাকে ধ্বংস করার শক্তি পাও? কথা বলো অয়ন, কেন তুমি চুপ করে আছো? অনেক দীর্ঘশ্বাস ফেলে চশমাটা খুলে ফেলল এবং পকেট থেকে একটি সিল্কের রুমাল বের করে চশমাটা মুছল। তার চেহারা থেকে সেই সরলতা নিমেষেই উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক কঠোর কাঠিন্য। অনেক সাইমার দিকে এক পা এগিয়ে এসে খুব গম্ভীর গলায় জবাব দিল। তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় সাইমা, অন্তত তুমি একটা যোগসূত্র খুঁজে বের করতে পেরেছো। কিন্তু তোমার একটা তথ্যে খুব বড় ভুল আছে। আমি হুট করে তাকিয়েছিলাম কারণ আমি অয়ন নামটা অনেকদিন পর শুনলাম। তবে তুমি যাকে অয়ন ভেবে আজ মায়া দেখাচ্ছ, আমি সেই অয়ন নই। তুমি অয়ন নও মানে কি? তোমার চেহারা, তোমার হাসি সবই তো অয়নের মতো। তবে তুমি কে? কেন তুমি অয়নের মতো সেজে আমাদের পিছু লেগেছো? তোমার পরিচয় আসলে কি? অনেকের চোখে মুখে এক বিষণ্ণ হাসি খেলে গেল। সে সাইমার খুব কাছে এসে দাঁড়ালো, যেন তার নিঃশ্বাসের শব্দ সাইমা শুনতে পায়। এরপর সে খুব ধীর স্থিরভাবে তার আসল সত্যটা প্রকাশ করলো। আমি অয়ন নই সাইমা, আমি অয়নের আপন বড় ভাই আরিয়ান মাহতাব মাহমুদ, যাকে তোমরা এই কলেজের সবাই অনিক মাহমুদ হিসেবে চেনো। অয়ন ছিল আমার ছোট ভাই, যে এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন ছিল।
সে ছিল অত্যন্ত কোমল মনের একজন মানুষ। 6 মাস আগে সে যখন বাড়ি ফিরছিল তখন তার চোখে যে শূন্যতা আর অপমান আমি দেখেছিলাম তা কোনো ভাই সহ্য করতে পারে না। সে তোমাকে পাগলের মতো ভালোবাসত সাইমা, কিন্তু তুমি তার সেই পবিত্র ভালোবাসাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে তার সাধারণ পোশাক আর দারিদ্র্যের দোহাই দিয়ে। কিন্তু অয়ন কোথায়? ও কি তবে তোমাকে পাঠিয়েছে আমার থেকে প্রতিশোধ নিতে? ও কি এখন তোমার আড়ালে লুকিয়ে আছে? অনেকের কণ্ঠস্বর এবার আরও গম্ভীর ও ভারী হয়ে উঠল। তার দু চোখে যেন এক চাপা আগুন জ্বলছে। সে সাইমার দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কথাটি বলল। তুমি যাকে খুঁজছো সে আর নেই। ওয়েন তোমাকে প্রপোজ করার পরদিন যখন বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছিল তখন সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার লাশের পাশে পড়ে থাকা একমাত্র জিনিসটি ছিল তোমার পায়ের নিচে পিষ্ট হওয়া সেই রক্তমাখা গোলাপ ফুলটা। সে মারা যাওয়ার আগে শেষবারের মতো তোমার নাম বলেছিল সাইমা। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে সাইমা আমার ভাইয়ের আত্মসম্মান আর তার শেষ হাসিটা কেড়ে নিয়েছে, সেই সাইমার ধম্ব আমি নিজের হাতে চূর্ণ করব। আমি অয়ন হয়ে আসিনি সাইমা, আমি এসেছি তার বড় ভাই হয়ে তার অপমানের প্রতিটি কণা উসুল করতে। আরিয়ান মাহতাব মাহমুদ কোনো সাধারণ বিজনেস টাইকুন নয়, সে তার ভাইয়ের অপমানের বিচার করতে আসা এক জীবন্ত জমদূত। অয়ন নেই? ও মারা গেছে? আমি আমি জানতাম না আরিয়ান সাহেব। আমি শুধু ওকে একটু ধমক দিয়েছিলাম সবার সামনে। প্লিজ বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি। আমি এতটা নিষ্ঠুর নই। অনেক এবার এক অদ্ভুত তাচ্ছিল্যর হাসি হাসল। সে সাইমার চোখে জল দেখে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার প্রতিশোধের নেশা যেন আরও বেড়ে গেল। তুমি ওকে শারীরিকভাবে মারোনি সাইমা, কিন্তু মানসিকভাবে সেদিনই ওকে মেরে ফেলেছিলে। আর এখন তোমার বাবার মুস্তাক গ্রুপ যে ধুকছে সেটা কেবল শুরু। আমি অয়নের মতো দুর্বল নই যে কারো পায়ে পড়ে ভালোবাসা ভিক্ষা করব। আমি দখল করতে জানি। আমি আজ এই কলেজের মালিকানা কিনে নিয়েছি সাইমা। কাল থেকে এই ক্যাম্পাসে তুমি একজন সাধারণ ছাত্রীর মতো ঢুকবে, আর আমি থাকবো তোমার বিচারক হয়ে। তোমার প্রতিটি চোখের জল আজ অয়নের সেই কান্নার ঋণ শোধ করবে। সাইমা মাহমুদ, স্বাগতম আমার নরকে। অনেক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার পকেট থেকে দামি একটি সিগারেট কেস বের করলো এবং একটি সিগারেট ধরিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা শুরু করলো। সাইমা রাস্তার ধুলোয় বসে রইল। সে বুঝতে পারল সে যে আগুনের সাথে খেলতে গিয়েছিল সেই আগুন আজ কেবল তার সম্পদ নয়, বরং তার পুরো অস্তিত্ব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সাইমা রাস্তার মাঝখানে পাথরের মতো বসে রইল। তার কান ঝাঝা করছে। আরিয়ানের শেষ কথাগুলো যেন তপ্ত সীসার মতো তার হৃদয়ে বিঁধছে। অয়ন নেই। যে ছেলেটা তার চোখের দিকে তাকিয়ে এক বুক ভালোবাসা নিয়ে দাঁড়িয়েছিল সে আজ মাটির নিচে। সাইমার মনে পড়ে গেল অয়নের সেই শেষ চাহনিটা, যেখানে পাহাড় সমান অপমান আর অবজ্ঞা ছিল। সে তখন ভাবতেও পারেনি তার সামান্য কিছু অবহেলা আর রূঢ় কথা একজনের জীবন কেড়ে নিতে পারে। সাইমার দু চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। সে তার নিজের হাত দুটোর দিকে তাকালো। তার মনে হতে লাগলো এই হাত দুটোই অয়নকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যে অহংকার নিয়ে সে এতদিন কলেজে বুক ফুলিয়ে চলত, আজ সেই অহংকারটাকে ডাস্টবিনের আবর্জনার মতো মনে হচ্ছে। রিমি আর রিয়া দূর থেকে দৌড়ে সাইমার কাছে এলো এবং তাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করলো। সাইমা, কি হয়েছে তোর? অনেক তোকে কি বলেছে যে তুই এভাবে ভেঙে পড়ছিস? কথা বল সাইমা। রিয়া, অয়ন আর নেই, ও মারা গেছে আমার জন্য। আমি ওকে সবার সামনে অপমান করেছিলাম বলে ও দিশেহারা হয়ে ফিরছিল আর অ্যাক্সিডেন্ট হলো। আমি খুনি রিয়া। আমি একটা জ্যান্ত মানুষের স্বপ্ন আর জীবন দুটোই খুন করেছি। রিমি আর রিয়া স্তব্ধ হয়ে গেল। তারা জানতো সাইমা অয়নকে রিজেক্ট করেছে, কিন্তু সেই রিজেকশনের পরিণতি যে এত ভয়াবহ হতে পারে তা তাদের কল্পনার বাইরে ছিল। তবে সাইমার মুখে অয়নের মৃত্যুর কথা শুনলেও অনেক যে আসলে কে সেটা তারা এখনও বুঝতে পারল না, কারণ অনেক সাইমার সাথে কথা শেষ করে আবার সেই সাধারণ চশমাটা পরে নিয়েছিল।
সাইমা এবার পাগলের মতো হাসতে শুরু করলো। তার হাসির শব্দে এক অদ্ভুত হাহাকার মিশে আছে। সে বুঝতে পারলো অনেক কেন এই কলেজে এসেছে। অনেক ঠিকই করেছে রিমি। ও শুধু ওর ভাইয়ের অপমানের বদলা নিতে আসেনি, ও এসেছে একটা বিচার করতে। আমি তো ওর ভাইয়ের জীবন কেড়ে নিয়েছি, ও তো শুধু আমাদের টাকা আর ক্ষমতা কেড়ে নিচ্ছে। আমি তো অনেক সস্তায় পার পেয়ে যাচ্ছি। ওই অনেক মাহমুদ আসলে আমার জন্য এক অনিবার্য শাস্তি। সাইমা কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এখন শূন্যে। সে তার দামি ব্যাগটা রাস্তায় ফেলে দিল। সে আভিজাত্যর অহংকারে সে অন্ধ ছিল। সেই আভিজাত্যই আজ তার কাছে বিষ মনে হচ্ছে। সে ধীর পায়ে কলেজের গেটের দিকে হাঁটা শুরু করলো। রিমি তাকে আটকাতে চাইলেও রিয়া ইশারা করলো তাকে একা থাকতে দিতে। এদিকে কলেজের ভেতরে সবাই দেখছে অনিক মাহমুদ বরাবরের মতোই শান্তভাবে লাইব্রেরির দিকে হেঁটে যাচ্ছে। কেউ জানে না একটু আগে এই ছেলেটি এক বিশাল প্রফেশনাল টিমকে নির্দেশ দিয়ে এসেছে। সবার চোখে সে এখনও সেই সাধারণ অবহেলিত মেধাবী ছাত্র। শিক্ষকরা তার প্রশংসা করছে, কিন্তু তার ভেতরের ঝড় বা তার আসল ক্ষমতা সম্পর্কে কারো কোনো ধারণা নেই। সাইমা যখন গেটের কাছে পৌঁছালো, দেখলো অনেক তার পুরনো ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছে। সাইমা দৌড়ে গিয়ে অনেকের সামনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা অবাক হয়ে দেখল কলেজের দাপটে মেয়ে সাইমা কাঁদছে আর অনেকের পথ আগলে দাঁড়িয়ে আছে। সাইমা এবার সবার সামনেই অনেকের পায়ের কাছে বসে পড়ল। অনেক না, আরিয়ান সাহেব আমাকে মেরে ফেলুন। আমি জানতাম না আমার ব্যবহারের জন্য অয়নকে চলে যেতে হবে। আপনি আমার বাবাকে ছেড়ে দিন, আমাদের সব সম্পত্তি নিয়ে নিন, কিন্তু দোহাই লাগে আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিন। আমি খুনি হিসেবে বাঁচতে পারছি না। আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা সাইমার মুখে আরিয়ান নামটা শুনে অবাক হলো ঠিকই, কিন্তু তারা ভাবলো হয়তো সাইমা পাগল হয়ে আবল তাবল বকছে। অনেক স্থির চোখে সাইমার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো মায়া নেই। সে নিচু হয়ে সাইমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অপরাধবোধ থেকে মুক্তি এত সহজ নয় সাইমা। অয়ন তো এক মুহূর্তের জন্য কষ্ট পেয়ে চলে গেছে, কিন্তু আমি গত 6 মাস প্রতিটি রাত অয়নের সেই শেষ রক্তমাখা মুখটা দেখে কাটিয়েছি। আমি চাই তুমিও প্রতিটি রাত থিলে থিলে মরো। তোমার বাবার পতন তো মাত্র শুরু। এখনও এই কলেজের কেউ জানে না আমি কে, আর আমি চাই না তারা জানুক তুমি কিভাবে এক সাধারণ ছাত্রের পায়ে পড়ে ক্ষমা চাইছো। এটাই তোমার ধম্বের শেষ। অনেক সাইমাকে সেখানে ফেলে রেখে ভিড়ের মধ্যে মিশে গেল। সাইমা সেখানে হাঁটু গেড়ে বসে রইল। সবাই কানাঘুষা করছে সাইমার কি হলো, কিন্তু কেউ আসল রহস্য জানে না। সাইমার কাছে এখন সব পরিষ্কার। তার অতীতের পাপই আজ তার বর্তমানকে ছাই করে দিচ্ছে। সে বুঝতে পারল এই সাধারণ অনেকেই তার জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন হয়ে তাকে করে করে খাবে। সাইমা এখন এক চলন্ত লাশ। যে মেয়েটির পায়ের শব্দে পুরো কলেজ একসময় কেঁপে উঠত, আজ সে করিডোর দিয়ে যাওয়ার সময় কেউ তার দিকে তাকাচ্ছে না। তার চোখ দুটো সারাক্ষণ লাল হয়ে থাকে, কান্নায় মুখটা ফুলে গেছে। এদিকে মুশতাক গ্রুপের অবস্থা এখন ধ্বংসের শেষ সীমানায়। আরিয়ান মাহতাব মাহমুদের একের পর এক মরণাঘাতে মুশতাক রহমানের সব শেয়ার এখন পানির দামে বিক্রি হয়ে গেছে। সাইমার বাবা এখন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী, আর তাদের আলিশান বাড়িটি এখন ব্যাংকের নোটিশ ঝোলানো এক প্রাণহীন দালান। সাইমা কলেজের কমন রুমের এক কোনায় বসে রিমির দিকে তাকিয়ে খুব করুণ গলায় কথাগুলো বলল। তার কণ্ঠে এখন আর সেই দম্ভ নেই, আছে কেবল এক বুক হাহাকার। রিমি, আমার সব শেষ হয়ে গেছে। বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, আর আমাদের রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থাও নেই। আমি অয়নের জীবন কেড়ে নিয়েছিলাম, আর আজ তার ভাই আমার পুরো বংশের নাম নিশানা মুছে দিচ্ছে। আমি কখনো ভাবিনি ওই সাধারণ চশমা পরা ছেলেটা আমার জীবনে জমদূত হয়ে আসবে। রিমি সাইমার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো।
কিন্তু সে নিজেও জানে সাইমার করা অপরাধের ক্ষমা এত সহজে হওয়ার নয়। রিমি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল যে যা হওয়ার তা তো হয়ে গেছে সাইমা, এখন তোকে শক্ত হতে হবে। কিন্তু সাইমার মনে আর কোনো জোর অবশিষ্ট নেই। তার মাথায় ঘুরছে কেবল অনেকের সেই শীতল চোখ দুটো। এদিকে কলেজের প্রশাসনিক ভবনে তখন সাজ রব। খবর ছড়িয়ে পড়েছে যে কলেজের মালিকানা এখন এক বিশ্ববিখ্যাত বিজনেস গ্রুপের হাতে চলে গেছে। প্রিন্সিপাল স্যার অত্যন্ত ব্যস্ততার সাথে শিক্ষকদের সাথে মিটিং করছেন। কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা করিডোর ভিড়ে জমিয়েছে নতুন কিছু শোনার আশায়। সাইমা আর রিমি যখন মাঠ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ লাউডস্পিকারে প্রিন্সিপাল স্যারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমাদের কলেজের মালিকানায় বড় ধরনের পরিবর্তন এসেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এশিয়ার অন্যতম শীর্ষ বিজনেস হাউস মাহতাব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের কলেজের সকল দায়িত্ব ও মালিকানা গ্রহণ করেছে। এখন থেকে তারাই আমাদের প্রধান ট্রাস্টি। প্রিন্সিপাল স্যারের এই ঘোষণার সাথে সাথে পুরো কলেজে করতালির রোল পড়ে গেল। ছাত্রছাত্রীরা খুশিতে আত্মহারা হয়ে উঠল, কারণ তারা জানে মাহতাব গ্রুপ আসা মানেই এই কলেজের মান আরও উন্নত হবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারছে না যে মাহতাব গ্রুপের সেই প্রভাবশালী কর্ণধার আরিয়ান মাহতাব মাহমুদ তাদের মাঝেই একজন সাধারণ ছাত্র হিসেবে ঘুরে বেড়াচ্ছে। সাইমা যখন এই ঘোষণা শুনল তখন তার বুকটা ধক করে উঠল। সে জানে মাহতাব গ্রুপ মানেই অনিক মাহমুদ। আগামী সপ্তাহে আমাদের নতুন ট্রাস্টি মহোদয় স্বয়ং এই কলেজে উপস্থিত হবেন আপনাদের সাথে দেখা করতে। তার আগমন উপলক্ষে আমরা এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছি। আমি চাই আপনারা সবাই মিলে উৎসবের প্রস্তুতি নিন। সেদিন এই কলেজের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে। আপনারা সবাই সুন্দরভাবে নিজেকে প্রস্তুত রাখুন। ঘোষণাটি শেষ হবার পর সাইমা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে মাটির থেকে তাকিয়ে কাঁদতে লাগলো। যে কলেজে সে রানী সেজে থাকতো সে কলেজের মালিক এখন তার সব থেকে বড় শত্রু। সাইমা ভাবল যে আগামী সপ্তাহে যখন অনেক সবার সামনে তার আসল পরিচয় আসবে তখন সাইমার লুকানোর আর কোনো জায়গা থাকবে না। সে বুঝল অনেক আসলে জনসম্মুখে সাইমাকে চূড়ান্তভাবে অপমান করার জন্যই এই পরিকল্পনা করেছে। ঠিক সেই মুহূর্তে অনেক ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার পরনে সেই একই পুরনো ঢিলে ঢালা জামা। সে এক মুহূর্তের জন্য থামল এবং সাইমার দিকে তাকিয়ে সেই অতি পরিচিত রহস্যময় হাসিটা দিল। সাইমা সেই হাসির মানে বুঝতে পারল। অনেক তাকে বুঝিয়ে দিল যে উৎসবের প্রস্তুতি যেন সেও নেয়, কারণ সেদিন সাইমার দম্ভের শেষ কণাটুকু ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। অনেক ধীর পায়ে ক্লাসের দিকে চলে গেল, আর সাইমা অনুভব করলো তার পায়ের নিচের মাটি যেন ক্রমশ সরে যাচ্ছে। কলেজের সেই ঘোষণার পর সাইমার জীবন যেন এক অন্ধকার গহ্বরে হারিয়ে গেছে। চারিদিকে নতুন ট্রাস্টিকে বরণ করে নেওয়ার ধুম পড়েছে, কিন্তু সাইমার মনে কেবল শ্মশানের নীরবতা। ক্লাস শেষ করে সে কলেজের গেট দিয়ে বেরোচ্ছিল। তখন তার হাঁটার ভঙ্গিতে কোনো প্রাণ ছিল না। তার চোখ দুটো ছিল একদম স্থির আর শূন্য, অনেক বরাবরের মতোই ভিড়ের মাঝে মিশেছিল। সে দেখেছিল সাইমা তার দামি গাড়ি বা কোনো রিকশায় না উঠে পায়ে হেঁটে একদম উল্টো দিকের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। যে রাস্তা দিয়ে সাইমা যাচ্ছে সেটি তার বাড়ির রাস্তা নয়। অনেকের কপালে হঠাৎ চিন্তার ভাঁজ পড়ল। সে ভাবল সাইমা কি তবে কোনো ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে? তার মনে কি অয়নের মৃত্যুর অনুশোচনা এতটাই প্রকট হয়েছে যে সে নিজের জীবন শেষ করার কথা ভাবছে? মেয়েটাকে তবে নিজেকে শেষ করে দিতে চাইছে? এই রাস্তাটা তো শহরের একদম নির্জন একটা প্রান্তের দিকে চলে গেছে। আমাকে ওর পিছু নিতে হবে। ওর বিচার আমি করব, কিন্তু এভাবে ওকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। অনেক বেশ দূরত্ব বজায় রেখে সাইমার পিছু নিল। সাইমা আনমনে হাঁটছে। তার হুঁশ নেই যে পেছন থেকে কেউ তাকে অনুসরণ করছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর সাইমা শহরের শেষ প্রান্তে থাকা একটি পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দালানের সামনে এসে দাঁড়ালো। দালানটির গেটে
বড় বড় অক্ষরে লেখা মাতৃছায়া এতিমখানা। অনেক একটু আড়ালে দাঁড়িয়ে অবাক হয়ে দেখল। সাইমা তার চোখের জল মুছে মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। অনেক কৌতূহল সামলাতে না পেরে গেটের আড়ালে গিয়ে দাঁড়ালো। সে দেখল সাইমা ভেতরে ঢোকার সাথে সাথে 7-8 জন ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সাইমা পরম মমতায় বাচ্চাগুলোকে কোলে তুলে নিল। একটু আগে যে মেয়েটিকে বিধ্বস্ত আর পরাজিত দেখাচ্ছিল, এখন তার চোখে মুখে এক অপার্থিব মাতৃত্বের আভা। একটি শিশুকে কোলে নিয়ে সাইমা বলে, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের জন্য আমি অনেকগুলো চকলেট আর গল্পের বই এনেছি। তোমরা কি দুষ্টামি করেছো এই কয়েকদিন? সাইমা আপু, তুমি এত দেরি করলে কেন? আমরা ভেবেছিলাম তুমি হয়তো আমাদের ভুলে গেছো। তোমার চোখ কেন লাল? তুমি কি কেঁদেছো আপু? না রে সোনা, আপু কাঁদিনি, চোখে ধুলো পড়েছে, তাই লাল হয়ে আছে। তোমরা চলো, আজ আমি তোমাদের নিজ হাতে খাইয়ে দেব। অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। সে জানতো সাইমা দম্ভী, সে জানতো সাইমা অহংকারী, কিন্তু তার হৃদয়ে যে এমন একটা পবিত্র জায়গা আছে তা অনেকের কল্পনার বাইরে ছিল। সে খেয়াল করলো সাইমা তার ব্যাগে থাকা অল্প কিছু টাকা বের করে এতিমখানার ম্যানেজারের হাতে তুলে দিল। ম্যানেজার লোকটিকে দেখে মনে হচ্ছিল সেই সাইমাকে আগে থেকেই চেনে। মা সাইমা, তুমি গত মাসেও অনেক টাকা দিয়ে গেছো। তোমার বাবা তো এখন অসুস্থ, তোমার হাতে কি খুব একটা টাকা আছে? তুমি কেন নিজের গয়না বিক্রি করে এখানে টাকা দিচ্ছ মা? আঙ্কেল, বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারবো না, কিন্তু এই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটলে আমার মনে হয় অয়ন হয়তো ওপর থেকে একটু শান্তি পাবে। আমার কাছে যা আছে তা দিয়ে যদি ওদের একবেলা খাবার হয় তবে আমি ধন্য। অনেকের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে যে সাইমাকে চেনে, আর এই মাতৃছায়ায় থাকা সাইমা যেন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। সাইমার এই রূপটি আগে কখনো কারোর সামনে আসেনি। অনেক বুঝতে পারল সাইমা অয়নের প্রতি করা তার অন্যায়ের ক্ষমা চাইছে এই এতিম শিশুদের সেবা করার মাধ্যমে। অনেকের প্রতিশোধের নেশা যেন এক অদ্ভুত দ্বিধায় রূপ নিল। সে ভাবল, যে মেয়েটি নিজের গয়না বিক্রি করে এতিমখানার খরচ চালায়, সে কি সত্যি শুধু ঘৃণার যোগ্য? অনেক আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীর পায়ে গেট থেকে সরে এলো। তার মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগামী সপ্তাহে যে সংবর্ধনার অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে সে কি আসলেই সাইমাকে সবার সামনে অপমান করবে? মাতৃছায়া এতিমখানা থেকে ফেরার পর আরিয়ানের মনের শান্ত সমুদ্র যেন বিক্ষুব্ধ হয়ে উঠল। সে রাতে সে আর ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার দুটো দৃশ্য ভেসে উঠছিল। একদিকে অয়নের নিথর রক্তমাখা দেহ, আর অন্যদিকে সেই এতিম শিশুদের কোলে নিয়ে সাইমার মায়াবী হাসি। আরিয়ান তার হোটেলের অন্ধকার ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবছিল, যে মেয়েটা এতটা কোমল হতে পারে, সে কি সত্যি শুধু জেদের বশবর্তী হয়ে একজনের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? আরিয়ান তার ফোনের সিকিউর লাইনে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট মুরাদকে ফোন করল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর এবং রহস্যময়। মুরাদ, আমি অয়নের মৃত্যুর ফাইলটা আবার দেখতে চাই, বিশেষ করে সেই দিনকার সিসিটিভি ফুটেজ আর অয়ন কলেজ থেকে বের হওয়ার পর কার কার সাথে দেখা করেছিল তার প্রতিটি সেকেন্ডের ডিটেলস। আমার মনে হচ্ছে আমি কোনো একটা বড় শত্রু মিস করছি। পরদিন সকালে মুরাদ একগুচ্ছ নথিপত্র আর একটি ল্যাপটপ নিয়ে আরিয়ানের সামনে হাজির হলো। আরিয়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে 6 মাস আগের সেই অভিশপ্ত দিনটির ফুটেজগুলো দেখতে শুরু করলো। সে দেখল সাইমা অয়নকে অপমান করে কলেজ থেকে চলে যাচ্ছে। অয়ন তখন কাঁদছিল ঠিকই, কিন্তু সে সরাসরি কলেজের গেট দিয়ে বের হয়নি। ফুটেজে দেখা গেল অয়ন কলেজের পেছনের নির্জন গলির দিকে যাচ্ছে এবং সেখানে আগ থেকেই একটি কালো রঙের গাড়ি দাঁড়িয়েছিল। মুরাদ, এই গাড়িটা কার? এটা তো সাইমাদের গাড়ি নয়। ফুটেজটা জুম করো।
মুরাদ ফুটেজ জুম করতেই দেখা গেল গাড়ির ভেতর থেকে একজন অস্পষ্ট লোক অয়নের সাথে কথা বলছে। অয়ন যখন গলি থেকে বের হলো তখন তার চোখে মুখে কান্নার বদলে এক চরম আতঙ্ক ছিল। সে পাগলের মতো রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। আরিয়ান খেয়াল করলো অয়ন ট্রাকের নিচে পড়ার ঠিক আগের মুহূর্তে ওই কালো গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্যার, আমি সেই ট্রাক ড্রাইভারের তথ্যও বের করেছি। লোকটা ঘটনার পরদিন জেল থেকে জামিন পেয়েছিল এবং তার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো সেই টাকা সাইমাদের পরিবার বা মুস্তাক গ্রুপ থেকে আসেনি। তবে কার কাছ থেকে এসেছিল? সাইমা যদি অয়নকে অপমান করেই থাকে, তবে এই রহস্যময় গাড়ি আর টাকার উৎস কি? আরিয়ান এবার সাইমার সেই বিকেলের মুভমেন্ট চেক করলো। সে দেখলো সাইমা যখন অয়নকে অপমান করছিল তখন সে নিজেও যেন কিছুটা চাপে ছিল। তার পেছনে দাঁড়িয়ে কেউ একজন ইশারায় তাকে কিছু বলেছিল। আরিয়ান স্থির চোখে মনিটরের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল সাইমা সেদিন যা করেছিল তা হয়তো কেবল তার অহংকার ছিল না, বরং এর পেছনে অন্য কোনো অদৃশ্য সুতো কাজ করছিল। মুরাদ, মুস্তাক রহমানের ব্যবসায়িক প্রতিপক্ষ কারা ছিল যারা অয়নকে ব্যবহার করে আমাকে দুর্বল করতে চেয়েছিল? অয়ন তো আমার ছোটো ভাই, কিন্তু সে সময় তো আমার পরিচয় গোপন ছিল। তবে কি কেউ জানতো যে অয়ন আসলে আমার ভাই? আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারল সে এক বিশাল ষড়যন্ত্রের জালে পা দিয়েছে। সাইমা হয়তো এই খেলার একটি দাবার গুটি মাত্র, যাকে সামনে রেখে আসল অপরাধীরা আড়ালে রয়ে গেছে। অয়নের মৃত্যু কি তবে নিছক দুর্ঘটনা ছিল? না, সাইমাকে তবে কাউকে বাঁচানোর জন্য বা কারো ভয়ে সেদিন অয়নকে ওভাবে অপমান করেছিল। আরিয়ান তার ড্রয়ার থেকে সেই রক্তমাখা গোলাপটি বের করলো যা অয়নের লাশের পাশে পাওয়া গিয়েছিল। সে বিড়বিড় করে বলল যে যদি সাইমার নিরাপরাধ হয় এবং তাকে যদি ব্যবহার করা হয়ে থাকে তবে এই গল্পের প্রতিশোধের মোড় আমি পাল্টে দেব, কিন্তু সেই আসল খুনিকে আমি জ্যান্ত কবর দেব যে আমার ভাইয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। রহস্যের কুয়াশা এখন আরিয়ানের চারিপাশকে ঘিরে ধরেছে, আর সত্যটা যেন বহুদূরে ধোঁয়াশা হয়ে আছে। আরিয়ান যখন অয়নের মৃত্যুর পেছনের সেই রহস্যময় কালো গাড়ির সূত্র মেলাতে ব্যস্ত, ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা তীব্রভাবে জ্বলে উঠল। ওপাশ থেকে মুরাদের কণ্ঠস্বর এবার অনেক বেশি বিচলিত শোনালো। মুরাদ জানালো যে মুশতাক রহমান আর নেই। তার সব ব্যবসা, সম্পত্তি এবং সম্মান হারানোর ধাক্কা তিনি আর সামলাতে পারেননি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আরিয়ান ফোনটা টেবিলের ওপর রেখে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। সে চেয়েছিল মুশতাক গ্রুপকে ধ্বংস করতে, কিন্তু একজন মানুষের মৃত্যু তার পরিকল্পনায় ছিল না। তার প্রতিশোধের নেশা যেন হুট করে এক বিষণ্ণতায় রূপ নিল। সে তখনই খবর পেল যে বাবার মৃত্যুর সংবাদ শোনার পর সাইমা পুরোপুরি ভেঙে পড়েছে। সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে তার শরীর আর নিতে পারছে না। সাইমাকে শহরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেক আর দেরি না করে সাধারণ অনেকের বেশি হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালের কেবিনের বাইরে রিমি আর রিয়া দাঁড়িয়ে কাঁদছিল। আরিয়ানকে দেখে রিমি রাগে আর যন্ত্রণায় ফেটে পড়ল। রিমির দু চোখ দিয়ে জল পড়ছিল আর সে আরিয়ানের কলার চেপে ধরল। এখন কেন এসেছো অনেক? নাকি আরিয়ান মাহমুদ বলে ডাকবো তোমায়? তোমার সব জেদ তো মিটেছে, তাই না? একটা সাজানো গোছানো পরিবারকে তুমি ধুলোয় মিশিয়ে দিলে। সাইমার বাবা মারা গেছে আর সাইমা ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও যদি মারা যায় তবে কি তোমার অয়ন ফিরে আসবে? তুমি কি শান্তি পাবে? আরিয়ান রিমির কোনো কথার উত্তর দিল না। সে ধীর পায়ে কেবিনের দরজার কাছ দিয়ে ভেতরে তাকালো। সেখানে সাইমা শুয়ে আছে, তার ফ্যাকাশে মুখ, হাতে অক্সিজেন মাস্ক আর স্যালাইন চলছে।
যে সাইমার চোখের দিকে তাকালে একসময় আগুনের স্ফুলিঙ্গ দেখা যেত, আজ সেই চোখে কোনো স্পন্দন নেই। সাইমা যেন এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক, তুমি হয়তো জানো না সাইমা কেন সেদিন অয়নকে ওভাবে অপমান করেছিল। সাইমা জানতো ওর বাবা আর কিছু রাজনৈতিক মাফিয়া মিলে অয়নকে কিডন্যাপ করার প্ল্যান করেছে, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য। সাইমা অয়নকে বাঁচাতে চেয়েছিল। ও ভেবেছিল সবার সামনে অয়নকে চরম অপমান করে তাড়িয়ে দিলে অয়ন আর এই কলেজের আশেপাশে থাকবে না এবং সে বেঁচে যাবে। ও অয়নকে ঘৃণা করতো না অনেক, ও অয়নকে ভালোবেসেই ওই নাটকটা করেছিল যাতে অয়ন দূরে গিয়ে নিরাপদ থাকে। আরিয়ানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। রিয়া যা বলছে তা যদি সত্যি হয়, তবে সে গত কয়েক মাস ধরে একজন নিরপরাধ মেয়ের ওপর অবিচার করছে। সাইমা অয়নকে মারেনি, বরং সে অয়নকে বাঁচাতে নিজের সম্মান আর ভালোবাসা বিসর্জন দিয়েছিল। আরিয়ান বুঝতে পারল সেই রহস্যময় কালো গাড়িটি আসলে সাইমার বাবার ভাড়া করা গুন্ডাদের ছিল, যারা অয়নকে ধরার জন্য ওত পেতেছিল। সাইমা সেটা জানত বলেই অয়নকে ওভাবে তাড়িয়ে দিতে চেয়েছিল। রিয়া, তুমি কি সত্যি বলছো? সাইমা কেন আমাকে এসব আগে বলেনি? ও কাকে বলবে? ও তো নিজেই এক বিশাল আশঙ্কার মধ্যে ছিল। ও জানতো ওর বাবা অপরাধী, তাই তো ও মুখ বুজে সব সহ্য করেছে। আর তুমি এসে ওর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে আরও ধ্বংস করলে। এখনও চলে যাচ্ছে অনেক, ও আর থাকতে চাইছে না। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কেবিনের ভেতরে ঢুকে সাইমার নিস্পন্দ হাতটা ধরল। তার দুচোখ দিয়ে টপ টপ করে জল ঝরছে। যে আরিয়ান মাহমুদ পুরো বিজনেস ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দেয়, আছে একজন সাধারণ মেয়ের শিয়রে বসে শিশুর মতো কাঁদছে। তার মনে হচ্ছিল সে অয়নকে একবার হারিয়েছে, আজ হয়তো সাইমাকেও চিরতরে হারাবে। সাইমা, ফিরে এসো। আমি ভুল ছিলাম, আমি সব জেনে গেছি। তোমার বাবার কোম্পানি, তোমার বাড়ির সব আমি ফিরিয়ে দেব। অয়নের বদলা নেওয়া আমার ভুল ছিল। প্লিজ সাইমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে হারাবো না। মনিটরের হৃদস্পন্দনের রেখাটি খুব ধীর হয়ে আসছিল। হাসপাতালের নিস্তব্ধ করিডোরে কেবল আরিয়ানের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে তখন মুরাদের ফোন আসছে সেই রহস্যময় খুনিদের আসল হদিশ পাওয়া গেছে বলে। কিন্তু আরিয়ানের কাছে এখন সেই সত্যর চেয়েও সাইমার জীবনের দাম অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। সাইমার হৃদস্পন্দনের মনিটরটি অত্যন্ত ধীর গতিতে শব্দ করছিল। আরিয়ান তার হাতটা শক্ত করে ধরে অনবরত ক্ষমা চেয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাইমার চোখের পাতা দুটি খুব ধীরে কাঁপতে শুরু করলো। আরিয়ান আশার আলো দেখে ডাক্তারকে ডাকতে চাইল, কিন্তু সাইমা খুব ক্ষীণ শক্তিতে আরিয়ানের আঙুলগুলো আঁকড়ে ধরল। সাইমা চোখ মেলে তাকালো, তবে সেই চোখে আর আগের মতো দম্ভ ছিল না, ছিল কেবল এক আকাশ সমান অভিমান। কেঁদো না আরিয়ান মাহমুদ, তোমার এই চোখের জল আজ খুব বেশি দেরি করে ফেলেছ। তুমি ভেবেছিলে তুমি একমাত্র ব্যক্তি যে এখানে বিচার করতে এসেছো। তুমি কি জানো আমার বাবা সারা জীবন কতটা সততার সাথে এই সাম্রাজ্য গড়েছিলেন? আমার বাবার কোনো অন্যায় ছিল না আরিয়ান, তিনি কোনো অপরাধও করেননি। সাইমা কথা বলতে বলতে হাঁপাচ্ছিল। আরিয়ান স্তব্ধ হয়ে সাইমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রইল। সাইমার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কান বেয়ে বালিশে। সে খুব কষ্ট করে পরবর্তী কথাগুলো বলতে শুরু করলো। তুমি আমাকে আর আমার বাবাকে অপরাধী ভেবে সব কিছু কেড়ে নিয়েছো, কিন্তু আসল সত্যটা জানার চেষ্টাও করনি। আমি কোনো অপরাধী ছিলাম না আরিয়ান, আমরা দুজনেই কোনো অন্যায় করিনি। আমরা শুধু এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিলাম। আমরা এমন এক চক্রের জালে আটকে গিয়েছিলাম যেখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। অয়নকে অপমান করা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল, কারণ আমি জানতাম ওকে অপমান না করলে ও বেঁচে ফিরবে না। কিন্তু শেষ পর্যন্ত আমি ওকে বাঁচাতে পারিনি। সাইমা কথাগুলো বলে খুব জোরে জোরে শ্বাস নিতে লাগলো।
আরিয়ানের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে অস্ফুট স্বরে শুধু জানতে চাইল যে তবে সেই পরিস্থিতির আড়ালে আসল অপরাধী কে। সাইমা তার অবশ হয়ে আসা কণ্ঠে শেষ বাক্যটি উচ্চারণ করল। আমরা শুধু দাবার গুটি ছিলাম আরিয়ান। তোমাকে এই কলেজে টেনে আনা আর আমার বাবাকে ধ্বংস করার পিছনে তৃতীয় কোনো শক্তি কাজ করেছে। আমি শুধু পরিস্থিতির চাপে পড়ে নিজেকে খারাপ সাজিয়েছিলাম যাতে অয়নকে আগলে রাখা যায়, কিন্তু আমি পারিনি। আমি খুব ক্লান্ত আরিয়ান। কথা শেষ করার আগেই সাইমার হাতটা শিথিল হয়ে বিছানায় পড়ে গেল। মনিটরে একটা দীর্ঘ একঘেয়ে শব্দ হতে শুরু করলো। সাইমা আবার গভীর অচেতনতায় তলিয়ে গেল। ডাক্তাররা দ্রুত কেবিনে ঢুকে আরিয়ানকে বাইরে বের করে দিলেন। আরিয়ান হাসপাতালের করিডোরে দেয়াল ধরে দাঁড়িয়ে রইল। তার কানে বারবার বাজছে, আমরা দুজনেই কোনো অন্যায় করিনি। আরিয়ানের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সাইমা যদি নিরপরাধ হয় এবং পরিস্থিতির শিকার হয়, তবে সেই অদৃশ্য শক্তিটি কে যারা মুশতাক রহমানকে নিঃস্ব করল এবং অয়নকে মৃত্যুর মুখে ঠেলে দিল? আরিয়ান বুঝতে পারল সে যাকে শত্রু ভেবে ধ্বংস করেছে সে আসলে তার মতোই একজন শিকার। সাইমার এই স্বীকারোক্তি আরিয়ানের প্রতিশোধের পুরো ভিত্তিটাই নাড়িয়ে দিল। মুরাদ করিডোর দিয়ে হন্তদন্ত হয়ে আরিয়ানের দিকে এগিয়ে এলো। তার হাতে থাকা নতুন তদন্ত রিপোর্টটি আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান দেখল মুশতাক রহমানের কোম্পানির ভিতর থেকেই কেউ একজন বড় ধরনের তথ্য পাচার করত এবং সেই ব্যক্তিটি অয়নের সেই দুর্ঘটনার দিন কালো গাড়িতে উপস্থিত ছিল। আরিয়ান বুঝতে পারল অয়নকে কেন্দ্র করে সাইমা এবং তাকে দুপক্ষকেই একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সাদা দেয়ালগুলোর মাঝে সাইমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার শরীর দিন দিন মারাত্মকভাবে ভেঙে পড়ছে। চিকিৎসকরা কোনো আশার কথা শোনাতে পারছেন না। অন্যদিকে শহরের কবরস্থানের এক ভারী নীরবতা নেমে এসেছে। মুশতাক রহমানের নিথর দেহটি যখন সাদা কাফনে ঢেকে কবরে নামানো হচ্ছিল, তখন সেখানে আর কেউ না থাকলেও আরিয়ান মাহমুদ ওরফে অনেক নিজে দাঁড়িয়ে থেকে দাফন কাফনের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করল। আরিয়ান স্থির হয়ে কবরের পাশে দাঁড়িয়ে রইল। একসময় যে মানুষটিকে সে নিজের প্রধান শত্রু ভেবেছিল, আজ তার শেষ বিদায়ে আরিয়ান নিজেই বড় আপনজন হয়ে দাঁড়িয়েছে। মাটির প্রতিটি কণা যখন মুশতাক রহমানের ওপর পড়ছিল, আরিয়ানের বুকের ভিতরটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে বুঝতে পেরেছে সে কেবল মুশতাক গ্রুপকে ধ্বংস করেনি, বরং এক অতল ষড়যন্ত্রের শিকার হয়ে একজন নিরপরাধ মানুষকে কবরে পাঠাতে সাহায্য করেছে। দাফন শেষ করে আরিয়ান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তার দু চোখে এখন আর সাইমার প্রতি ঘৃণা নেই, বরং এক নতুন এবং ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছে। মুশতাক সাহেব, আমি জানি আপনি আজ শান্তিতে ঘুমাতে পারছেন না। আমি আপনাকে চোর ভেবেছি, খুনি ভেবেছি, কিন্তু আজ বুঝতে পারছি আপনিও আমার মতোই কারো হাতের পুতুল ছিলেন। সাইমা আজ হাসপাতালে বেঁচে নেয় আপনার জন্য নয়, আমার করা অবিচারের জন্য দুঃখছে। আমি আরিয়ান মাহতাব মাহমুদ কথা দিচ্ছি, যারা আমাদের দুই পরিবারকে লড়িয়ে দিয়ে তাসের ঘরের মতো সব ভেঙে দিল, তাদের আমি খুঁজে বের করবই। এই অন্যায়ের শাস্তি আমি এমনভাবে দেব যে মৃত্যু তাদের কাছে দয়া ভিক্ষা করবে। আরিয়ান কবরস্থান থেকে সরাসরি তার সিক্রেট কমান্ড সেন্টারে ফিরে এলো। সে মুরাদকে নির্দেশ দিল মুশতাক রহমানের কোম্পানির গত 5 বছরের প্রতিটি কর্মচারীর ফাইল আবার চেক করতে, বিশেষ করে মুশতাক রহমানের অতি বিশ্বস্ত কেউ যে কিনা ভেতর থেকে সব তথ্য পাচার করছিল। আরিয়ান বুঝতে পারল সাইমা ঠিকই বলেছিল, সে পরিস্থিতির শিকার হয়েছিল। সাইমা হয়তো জানতো যে তার নিজের ঘরেই কোনো সাপ লুকিয়ে আছে, তাই সে অয়নকে ওভাবে তাড়িয়ে দিয়ে বাঁচাতে চেয়েছিল। আরিয়ান মুরাদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় কথাগুলো বলল। মুরাদ, সাইমা হাসপাতালে জ্ঞান ফেরার আগে আমাদের হাতে সেই কালফিটকে চাই। আমি চাই সাইমা যখন চোখ মেলবে তখন যেন সে দেখতে পায় তার বাবার অপমানের বিচার আমি নিজের হাতে করেছি। যে অদৃশ্য শক্তি অয়নকে মেরেছে আর সাইমাকে নিঃস্ব করেছে, তাকে আমি শহরের মাঝখানে হাঁটু করে বসাবো। মুরাদ, তুমি কি মুশতাক সাহেবের পিএস বা অ্যাকাউন্টসের কারোর উপর সন্দেহ করছো? স্যার, আমি তাদের কল রেকর্ড চেক করেছি।
মুস্তাক সাহেবের খুব কাছের একজন মানুষ গত কয়েক মাস ধরে একটি বেনামি অ্যাকাউন্টে টাকা পাচ্ছিল। আমি খুব শীঘ্রই তার পরিচয় নিশ্চিত করতে পারবো। দেরি করো না মুরাদ, এই লোকটাই আমাদের আসল খনি পর্যন্ত নিয়ে যাবে। আমাকে সাইমার কাছে ফিরতে হবে, ওর পাশে আমার থেকে খুব প্রয়োজন। আরিয়ানের এই নতুন রূপ দেখে মুরাদও চমকে গেল। এটি আর কেবল ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটি এখন এক বিশাল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। একদিকে সাইমার জীবন প্রদীপ টিমটিম করে জ্বলছে, আর অন্যদিকে আরিয়ান এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান বুঝতে পেরেছে শত্রুতা এখনও ভাবছে সে কেবল সাইমার সাথেই লড়ছে, কিন্তু তারা জানে না আরিয়ান এখন তাদের আসল আস্তানার খোঁজ পেয়ে গেছে। কলেজের বিশাল অডিটোরিয়ামে আজ আলোকসজ্জায় জ্বলজ্বল করছে। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত দামি কার্পেট বিছানো হয়েছে। কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং শহরের নামি দামি ব্যক্তিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন ট্রাস্টিকে দেখার জন্য। মাহতাব গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের চেয়ারম্যান আজ নিজেই উপস্থিত থাকবেন। সাইমার সেই দাপটে বন্ধুমহল আজ একদম নিস্তেজ। সাইমা হাসপাতালের বিছানায় সঙ্গহীন, আর তার পুরো সাম্রাজ্য এখন এই নতুন ট্রাস্টের পায়ের নিচে। প্রিন্সিপাল স্যার বারবার ঘড়ি দেখছেন। মঞ্চের পেছনে সাজানো বিশাল ফুলের স্তবক আর সোনালি ক্রেস্টের দিকে তাকিয়ে তিনি তৃপ্তির হাসি হাসছেন। ঠিক সেই সময় গেটের সামনে কয়েকটি দামি কালো এসডি এসে থামল। বডিগার্ডরা দ্রুত গাড়ি থেকে নেমে চারপাশ ঘিরে ফেলল। সবাই ভাবল ট্রাস্টি হয়তো নামবেন, কিন্তু গাড়ি থেকে নামলেন আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট মুরাদ। তিনি মঞ্চে উঠে মাইক্রোফোন ধরলেন। সুধীবৃন্দ, আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আমাদের মাহতাব গ্রুপের চেয়ারম্যান এবং এই কলেজের নতুন অভিভাবক আজ আপনাদের সামনে আসবেন। তবে তিনি কোনো বিশেষ পোশাকে নয়, বরং আপনাদের মাঝেই তিনি গত কয়েক মাস ধরে ছিলেন। আমি মঞ্চে আহ্বান করছি জনাব আরিয়ান মাহতাব মাহমুদকে। পুরো হলরুমে পিনপতন নীরবতা নেমে এলো। অডিটোরিয়ামের একদম শেষ সারিতে বসে থাকা সেই পুরনো চশমা পরা সাধারণ শার্ট গায়ে অনেক ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে তার চশমাটা খুলে পকেটে রাখলো এবং মঞ্চের দিকে হাঁটতে শুরু করলো। ছাত্রছাত্রীরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে তারা খ্যাত বলে অপমান করেছে, যাকে সাইমা বারবার হেনস্থা করেছে, সেই আসলে এই পুরো শহরের ভাগ্যবিধাতা আরিয়ান মাহতাব মাহমুদ। অনিক মাহমুদ, মানে আরিয়ান সাহেব, আপনি আমাদের মাঝে এভাবে ছিলেন? আমরা তো বুঝতে পারিনি। সম্মান, পোশাক বা ক্ষমতা থাকে না স্যার, সম্মান থেকে আচরণে। আজ আমি এখানে নিজের পরিচয় দিতে আসিনি, এসেছি একটি দীর্ঘ হিসাব নিকাশ শেষ করতে। তবে সেই হিসাবে যাওয়ার আগে আমার কাছে একটি বিশেষ ফাইল এসেছে, যা আজ সকালেই আমার ইনভেস্টিগেশন টিম উদ্ধার করেছে। আরিয়ানের চাহনিতে আজ এমন এক কাঠিন্য ছিল যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিল। সে তার ল্যাপটপটি মঞ্চের বিশাল প্রজেক্টরের সাথে কানেক্ট করলো। সবাই ভাবলো হয়তো মাহতাব গ্রুপের সাফল্যর কোনো স্লাইড দেখা যাবে, কিন্তু স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে পুরো অডিটোরিয়ামের কান্নার রোল আর আতঙ্কের চিৎকার শোনা গেল। স্ক্রিনে দেখা যাচ্ছিল অয়নের সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজের এনহান্সড ভার্সন, কিন্তু সেখানে একটি নতুন অডিও রেকর্ড বাজতে শুরু করলো। মুরাদ, অডিও ক্লিপটি প্লে করো। আমি চাই এই কলেজের প্রতিটি মানুষ জানুক অয়ন কেন মারা গিয়েছিল। অডিওতে একটি কণ্ঠস্বর ভেসে এলো যা আরিয়ানের রক্ত হিম করে দিল। কণ্ঠস্বরটি ছিল আরিয়ানের নিজের বাবার বিশ্বস্ত বন্ধু এবং আরিয়ানের বর্তমান বিজনেস পার্টনার জনাব আমজাদ হোসেনের। অডিওতে আমজাদ হোসেন কাউকে নির্দেশ দিচ্ছেন, অয়নকে আজ শেষ করতে হবে। আরিয়ান যেন মনে করে এটা মুস্তাক রহমানের কাজ, তবেই আরিয়ান ক্ষিপ্ত হয়ে মুস্তাক গ্রুপকে ধ্বংস করবে এবং আমরা সেই বিশাল সাম্রাজ্য সস্তায় গিলে ফেলব। সাইমা মেয়েটাকে ভয় দেখাও, ওকে বলো অয়নকে সরাতে, নইলে অয়নকে ও নিজের চোখে মরতে দেখবে। আরিয়ানের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে মঞ্চের পোডিয়ামটা শক্ত করে ধরে ফেলল।
তার চোখ দিয়ে অঝরে জল নামতে শুরু করলো। সে বুঝতে পারল সে গত 6 মাস ধরে যার প্রতিশোধ নেওয়ার জন্য সাইমা আর মুস্তাক রহমানকে শেষ করেছে, সে প্রতিশোধের আগুন আসলে জাল ছিল। তার নিজের কাছের মানুষ আমজাদ হোসেন তাকে ব্যবহার করেছে। সাইমা অয়নকে অপমান করেনি, সে অয়নকে বাঁচাতে চেয়েছিল, কারণ সে জেনে গিয়েছিল আমজাদ হোসেনের খুনিরা অয়নকে টার্গেট করেছে। না, এটা হতে পারে না। আমজাদ আঙ্কেল, যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি, তিনি আমার বাইকে মেরেছেন। আর আমি সেই রাগে সাইমার বাবার মৃত্যু ঘটিয়েছি। আমি একজন নিরপরাধ সাইমাকে থিলে থিলে মারলাম। অডিটোরিয়ামের এক কোণায় আমজাদ হোসেন পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু আরিয়ানের বডিগার্ডরা তাকে সেখানেই চাপতে ধরল। আরিয়ান মঞ্চ থেকে লাফ দিয়ে নেমে আমজাদ হোসেনের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন খুনের নেশা। আপনি আমার বাইকে মারলেন আর আমাকে দিয়ে সাইমাদের ধ্বংস করালেন। আপনি জানতেন আমি প্রতিশোধ নেব, আর সেই সুযোগে আপনি মুস্তাক গ্রুপ আর মাহতাব গ্রুপের মধ্যে যুদ্ধ লাগিয়ে ফায়দা লুটবেন। আরিয়ান শোন, ওটা সেফ বিজনেস ছিল। মুস্তাক রহমান অনেক বড় বাধা ছিল আমার পথের। অয়ন তো সেফ একটা মাধ্যম ছিল। মাধ্যম ছিল? আমার ভাই মাধ্যম ছিল? আর সাইমা, যে মেয়েরা সব কিছু জেনেও আমাকে বলেনি, কারণ সে আমাকে ভালোবাসতো, আমাকে বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। আমি তাকে রাস্তায় বসিয়েছি, আমি তাকে হাসপাতালে বিছানায় পাঠিয়েছি। আমি নিজের বাইকে হারানোর সুখ মেরাতে গিয়ে আর একটা নিরাপরাধ জীবন ধ্বংস করেছি। আরিয়ান পাগলের মতো চিৎকার করে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। সে তার গাড়িতে উঠে স্টার্ট দিল। তার গন্তব্য এখন একটাই, সিটি হাসপাতাল। তার কানে বাজছে সাইমার সেই শেষ কথাগুলো। আমরা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিলাম আরিয়ান। আরিয়ান আজ বুঝতে পারছে সাইমা কতটা বড় ত্যাগের পরিচয় দিয়েছিল। সে নিজে খারাপ সেজে আরিয়ানকে এক বিশাল যুদ্ধের হাত থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আরিয়ান তার সেই ত্যাগের প্রতিদান দিয়েছে অমানসিক অত্যাচারে। আরিয়ান যখন হাসপাতালের করিডোরে দৌড়াচ্ছিল, তখন তার মনে হচ্ছিল প্রতিটি দেয়াল তাকে ধিক্কার দিচ্ছে। সে সাইমার কেবিনের সামনে গিয়ে দেখল ডাক্তাররা খুব ব্যস্ত। মনিটরে পালস রেট একদম নিচে নেমে এসেছে। আরিয়ান জানালার কাছ দিয়ে সাইমার সেই ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। তার মনে হলো সে আজ সব জেতার পর এক চরম পরাজয় নিয়ে দাঁড়িয়ে আছে। সে যাকে খ্যাত ভেবে অবজ্ঞা করার ভান করেছিল, সেই মেয়েটিই ছিল প্রকৃত আভিজাত্যর প্রতীক। সাইমা, ফিরে এসো। আমি আমার জীবনের সব সম্পত্তি দিয়ে দেব। আমি ভিখারি হয়ে যাব, শুধু তুমি একবার চোখ মেলো। আমি আসলে খুনিকে চিনে গেছি। তোমার বাবার সম্মান আমি ফিরিয়ে দেব। প্লিজ সাইমা, আমাকে এতটা বড় পাপী বানিয়ে চলে যেও না। আরিয়ানের এই বুকফাটা আর্তনাদ হাসপাতালের শান্ত করিডোরকে কাঁপিয়ে তুলল। বাইরে তখন অঝরে বৃষ্টি শুরু হয়েছে, যেন আকাশও আরিয়ানের এই চরম ট্র্যাজেডিতে শোক পালন করছে। সাইমার নিস্পন্দ হাতটি তখন বিছানার পাশে ঝুলে পড়েছিল, যেন সে চিরদিনের জন্য সব অভিযোগ আর অপমান থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে। হাসপাতালের করিডোরে তখনও বৃষ্টির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আরিয়ান যখন অপারেশন থিয়েটারে দরজার সামনে মাথা নিচু করে বসে নিজের কৃতকর্মের হিসাব মেলাচ্ছিল, ঠিক তখনই লাল বাতিটা নিভে গেল। প্রধান চিকিৎসক ঘাম মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলেন। আরিয়ান পাগলের মতো ছুটে গিয়ে ডাক্তারের হাত জড়িয়ে ধরল। আরিয়ানের চোখে মুখে যে আকুতি ছিল তা দেখে ডাক্তার কিছুটা অবাক হলেন, কারণ তিনি জানতেন এই ছেলেটি বর্তমানের প্রভাবশালী বিজনেস টাইকুন। আরিয়ান সাহেব শান্ত হন। অনেক চেষ্টার পর আমরা মিস সাইমার হার্টবিট স্বাভাবিক করতে পেরেছি। ওর রক্তচাপ মারাত্মকভাবে নিচে নেমে গিয়েছিল, তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। ও কি এখন বিপদমুক্ত ডাক্তার? আমি কি ওর সাথে কথা বলতে পারবো? দেখুন, আমি আপনাকে মিথ্যা আশা দেব না। তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত নন। তাকে এখন গভীর অবজারভেশন রাখতে হবে। শরীরের চেয়েও তার মানসিক অবস্থা অনেক বেশি দুর্বল, যা তার রিকভারিতে বাধা দিচ্ছে। তাকে 24 ঘন্টা চোখে চোখে রাখা দরকার। তার নার্ভাস সিস্টেম খুব সেন্সিটিভ অবস্থায় আছে। ডাক্তারের কথাগুলো আরিয়ানের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল সে কেবল সাইমার ঘরবাড়ি কেড়ে নেয়নি, তার বাঁচার ইচ্ছুটুকুও
মেরে ফেলেছে। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের চোখের দিকে তাকিয়ে খুব ধীর গলায় তার সিদ্ধান্ত জানিয়ে দিল। ডাক্তার, সাইমাকে কোনো নার্সের উপর ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। সাইমার পুরো দেখভাল আমি নিজে করব। ওর ওষুধ, ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর পাশে থাকার সব দায়িত্ব আজ থেকে আমার। আপনারা শুধু চিকিৎসার ব্যবস্থা করুন, বাকিটা আমি সামনে নেব। কিন্তু আরিয়ান সাহেব, আপনি একজন বড় বিজনেসম্যান, আপনার হাজারটা কাজ, এভাবে এখানে পড়ে থাকা কি সম্ভব? আপনি একজন স্পেশাল নার্স রাখতে পারেন। আমি যা বলেছি সেটাই হবে ডাক্তার। ব্যবসার কাজ ল্যাপটপে হবে, কিন্তু সাইমাকে ফিরিয়ে আনার কাজটা আমাকেই করতে হবে। আমি ওর উপর যে অন্যায় করেছি এটা আমার প্রায়শ্চিত্তের সুযোগ। ও যদি কিছু হয় তবে মাহতাব গ্রুপের সব ক্ষমতা অর্থহীন হয়ে যাবে। ডাক্তার আর কথা বাড়ালেন না। আরিয়ানের নির্দেশে সাইমাকে হাসপাতালের সব থেকে দামি কেবিনে শিফট করা হলো। কেবিনটা যেন একটা রাজপ্রাসাদের ঘর। চারিদিকে আধুনিক সব সুযোগ সুবিধা। জানালার পাশে সুন্দর ফুলের বাগান দেখা যায়। আরিয়ান তার দামি স্যুট খুলে এক পাশে রাখলো। সে সাইমার বিছানার পাশে একটি ছোট চেয়ার টেনে বসলো। সাইমা এখনও জ্ঞান ফেরেনি, তবে তার শ্বাস প্রশ্বাস এখন কিছুটা স্বাভাবিক। আরিয়ান একটি পরিষ্কার তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে পরম মমতায় সাইমার ফ্যাকাশে হাত দুটো মুছিয়ে দিতে লাগলো। যে হাত দুটো একসময় অহংকারে কারো দিকে সাহায্যের হাত বাড়াতো না, আজ সেই হাত দুটো অসহায়ভাবে বিছানায় পড়ে আছে। আরিয়ান সাইমার কপালে হাত রেখে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। সে জানতো সাইমা হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু তার আত্মার কাছে ক্ষমা চাওয়াটা খুব জরুরি ছিল। সাইমা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। তুমি হয়তো ভাবছো এই লোকটা আবার কেন আমার পাশে বসে নাটক করছে, কিন্তু বিশ্বাস করো সাইমা, আমি আমজাদ হোসেনের সেই অন্ধকার ষড়যন্ত্র সম্পর্কে জানতাম না। আমি অন্ধ হয়ে প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে আর তোমার বাবাকে পিষে ফেলেছি। তুমি অয়নকে বাঁচাতে চেয়েছিলে, আর আমি ভেবেছি তুমি ওকে মারতে সাহায্য করেছো। আমি কতটা নির্বোধ ছিলাম সাইমা। আরিয়ানের দুচোখ থেকে এক ফোঁটা জল সাইমার হাতের উপর পড়ল। আরিয়ান দ্রুত নিজের চোখ মুছে নিল। সে ঠিক করেছে সাইমা সুস্থ না হওয়া পর্যন্ত সে এই হাসপাতাল থেকে এক পাও নড়বে না। সে তার অ্যাসিস্ট্যান্ট মুরাদকে ফোন করে জানালো যে অফিসের সমস্ত ফাইল যেন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মুরাদ বুঝতে পারল আরিয়ান মাহমুদ এখন আর কোনো বিজনেস টাইকুন নন, সে এখন সাইমার রক্ষাকর্তা। রাত বাড়ছে। হাসপাতালের কেবিনে কেবল যন্ত্রপাতির বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান সাইমার হাতের উপর নিজের মাথা রেখে বসে আছে। সে সাইমার আঙুলগুলোর মৃদু স্পন্দন অনুভব করার জন্য অপেক্ষা করছে। সে মনে মনে প্রার্থনা করছে যে সাইমা যেন একবার চোখ মেলে তাকায়, যাতে সে বলতে পারে, সাইমা, তোমার রাজত্ব আমি ফিরিয়ে এনেছি, শুধু তুমি ফিরে এসো। সারা রাত আরিয়ান এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। হাসপাতালের ওই ছোট্ট কেবিনে অক্সিজেনের মৃদু শব্দ আর মনিটরের বিরামহীন স্পন্দনের মাঝে সে সাইমার হাতটা ধরে বসেছিল। ভোরের আলো যখন হাসপাতালের জানালার কাচ ভেদ করে সাইমার ফ্যাকাশের মুখে এসে পড়ল, ঠিক তখনই সাইমার আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। আরিয়ান নিঃশ্বাস বন্ধ করে সাইমার মুখের দিকে তাকিয়ে রইল। সাইমা খুব ধীরে ধীরে চোখ মেলল। দীর্ঘদিনের অচেতনতা আর অসুস্থতায় তার দৃষ্টি তখনও ঝাপসা। সে অস্পষ্টভাবে সামনের কাউকে বসে থাকতে দেখল। পানি, একটু পানি। আরিয়ান যেন হাতে স্বর্গ পেল। সে দ্রুত গ্লাসে পানি নিয়ে সাইমার ঠোঁটে স্পর্শ করল এবং অত্যন্ত সতর্কতার সাথে তাকে সাহায্য করল। এরপরে সে পাগলের মতো কলিং বেল চেপে ডাক্তারকে ডাকল। কয়েক মুহূর্তের মধ্যেই একদল ডাক্তার আর নার্স কেবিনে ঢুকে পড়লেন। আরিয়ান একপাশে সরে দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে সাইমার প্রতিটি মুভমেন্ট লক্ষ্য করতে লাগলো। ডাক্তাররা সাইমার পালস, চোখ এবং রিফ্লেক্স চেক করে একে অপরের দিকে তাকিয়ে আশ্বস্ত হওয়ার ভঙ্গি করলেন। আরিয়ান সাহেব, এটা একটা মিরাকেল। মিস সাইমা জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার সেন্স এখন পুরোপুরি কাজ করছে, তবে তার শরীর এখনও খুব দুর্বল। অনেক ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে বলে, ডাক্তার, ওর কি কোনো অসুবিধা হচ্ছে? ও কি এখনও কোনো ব্যথা অনুভব করছে? আমি চাই না ওর সামান্যতম কষ্ট হোক। আপনি ভালো করে চেক করুন। যদি আপনাদের মনে হয় এখানে
ট্রিটমেন্ট কোনো ঘাটতি আছে? তবে আমাকে বলুন, আমি এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। আমি সাইমাকে বেস্ট ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে বা জার্মানি নিয়ে যাব। ওর সুস্থতার জন্য টাকার কোনো লিমিট নেই। আরিনের এই অস্থিরতা দেখে ডাক্তার একটু হাসলেন। তিনি বুঝতে পারলেন এই প্রভাবশালী মানুষটি সাইমার জন্য কতটা বিচলিত। ডাক্তার সাইমার দিকে তাকিয়ে আরিয়ানকে আশ্বস্ত করে কথাগুলো বললেন। আরিয়ান সাহেব, আপাতত দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ওর শারীরিক অবস্থা এখন ফেলাই করার মতো নয়, তবে আমরা আমাদের শেয়ারটা দিচ্ছি। ও এখন কথা বলতে পারছে, এটাই সবচেয়ে বড় উন্নতি। তবে ওকে মানসিক শান্তিতে রাখা খুব জরুরি। ডাক্তাররা বেরিয়ে যাওয়ার পর আরিয়ান আবার সাইমার বিছানার পাশে গিয়ে বসলো। সাইমা তখন ফ্যালফ্যাল করে আরিয়ানের দিকে তাকিয়েছিল। তার চোখে অনেক প্রশ্ন, অনেক বিষণ্ণতা। আরিয়ান সাইমার কপালে হাত রেখে খুব নরম গলায় বলতে শুরু করলো। সাইমা, তুমি আর এক মুহূর্তের জন্য ভয় পেও না। আমি এখানে আছি, তোমার কোনো অসুবিধা হতে দেব না। তোমার যদি মনে হয় এই হাসপাতালে তোমার কষ্ট হচ্ছে, আমাকে বলো, আমি তোমাকে পৃথিবীর সেরা হাসপাতালে নিয়ে যাব। তোমার বাবার সব অসম্মান আমি মুছে দিয়েছি সাইমা। আসল অপরাধীকে আমি ধরেছি, এখন শুধু তোমার সুস্থ হওয়া বাকি। কেন করছো এসব অনেক? আমি তো তোমার কাছে ঘৃণা ছাড়া আর কিছু পাওয়ার যোগ্য নই। তুমি না আমাকে ধ্বংস করতে চেয়েছিলে, তবে কেন এখন আমাকে বাঁচানোর জন্য এত অস্থির হয়েছ? আরিয়ান সাইমার কথা শুনে মাথা নিচু করে রইল। তার চোখে অনুশোচনার জল চিকচিক করে উঠল। সে সাইমার হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম সাইমা। আমি অন্ধ হয়ে প্রতিশোধ নিতে গিয়ে আসল সত্যটা দেখতে পাইনি। তুমি আমাকে বাঁচানোর জন্য নিজেকে খারাপ সাজিয়েছিলে, আর আমি তোমাকে কষ্ট দিয়েছি। এই আরিয়ান মাহতাব মাহমুদ আজ তোমার কাছে ঋণী। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো সাইমা, তারপর তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব তা। সাইমা কোনো উত্তর দিল না, শুধু চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে অনুভব করল যে অনেককে সে খ্যাত বলে ঘৃণা করত, আজ সেই অনেকেই তার একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান তখনও ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে নাড়াচড়া করছিল এবং মুরাদকে নির্দেশ দিচ্ছিল বিদেশের বড় বড় স্পেশালিস্টদের সাথে ভিডিও কনফারেন্সে সাইমার রিপোর্ট নিয়ে আলোচনা করতে। আরিয়ান সিদ্ধান্ত নিয়েছে সাইমার সুস্থতার জন্য সে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর সাইমা এখন আগের চেয়ে কিছুটা সুস্থ, তবে তার শরীর এখনও খুব দুর্বল। আরিয়ান সিদ্ধান্ত নিল সাইমাকে আর একা রাখা ঠিক হবে না। সে সাইমাকে নিজের সুরক্ষিত বাংলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। আরিয়ানের ব্যক্তিগত গাড়িতে করে তারা যখন নিরিবিলি রাস্তা দিয়ে ফিরছিল, তখন বাইরে আকাশটা ছিল মেঘলা। সাইমা জানালার বাইরে তাকিয়ে শূন্য দৃষ্টিতে কিছু একটা ভাবছিল। আরিয়ান বারবার সাইমার দিকে তাকাচ্ছিল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল যে অন্তত সাইমা এখন তার চোখের সামনে আছে। হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাক আরিয়ানের গাড়ির পথ রোধ করে দাঁড়ালো। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে আরও 2টি মোটরসাইকেল এসে গাড়িটিকে ঘিরে ধরল। হেলমেট পরা আরোহীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। আরিয়ানের বডিগার্ডরা পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই গাড়ির কাছ লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলো। সাইমা, নিচে নামো, সিটের নিচে মাথা নিচু করো। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে সাইমাকে নিজের শরীরের নিচে আগলে ধরল। গুলির শব্দে চারপাশ কেঁপে উঠল। আরিয়ানের ড্রাইভার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গাড়িটিকে রিভার্স করে জঙ্গল ঘেরা একটি সরু রাস্তা দিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু হামলাকারীরা পিছু ছাড়ল না। আরিয়ান নিজের কাছে থাকা রিভলভার বের করে পাল্টা গুলি চালালো। এক পর্যায়ে ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা খেলে আরিয়ানের গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাংলোর গেটে পৌঁছানোর পর আরিয়ান দ্রুত সাইমাকে পাজা কোলে তোলে ভেতরে নিয়ে গেল। সাইমা আতঙ্কে কাঁদছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আরিয়ান সাইমাকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে হাত রাখল। সাইমার কোনো চোট লাগেনি, কিন্তু এই ধকল তার শরীরের জন্য অনেক বেশি ছিল। আরিয়ান ঘাম মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে মুরাদকে ফোন করলো। আরিয়ানের চোখ তখন আগুনের স্ফুলিঙ্গ। মুরাদ,
এক্ষুনি বাংলোর সিকিউরিটি ডাবল করো। আমি জানতে চাই এই হামলা কারা করেছে। আমজাদ হোসেন তো জেল হাজতে। মুস্তাক সাহেবের শত্রুদের আমি সব ধ্বংস করেছি, তবে আবার কার এত বড় সাহস যে আমার উপর না সরাসরি সাইমার উপর হামলা করে? স্যার, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, তবে প্রাথমিক ধারণা হচ্ছে আমজাদ হোসেনের পেছনে আরও বড় কোনো ইনভেস্টর আছে যারা চায় না সাইমা বেঁচে থাকুক। কারণ সাইমা এমন কিছু গোপন নথির কথা জানে যা প্রকাশিত হলে আরও অনেক রাঘব বল ফেসে যাবে। তার মানে আমি যাকে আসল অপরাধী ভেবেছিলাম সে কেবল একটা শিখণ্ডী মাত্র। আসল খেলোয়াড় এখনও আড়ালে রয়ে গেছে। আমি সাইমাকে তিলে তিলে সুস্থ করে তুলছি, আর তারা চাচ্ছে ওকে চিরতরে সরিয়ে দিতে, কিন্তু আরিয়ান মাহমুদ বেঁচে থাকতে সেটা অসম্ভব। আরিয়ান আবার সাইমার ঘরে ফিরে এলো। সাইমা তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমের ঘরেও সে অস্ফুট স্বরে বাবা আর অয়ন বলে ডাকছে। আরিয়ান সাইমার পাশে বসে নিজের মনেই প্রতিজ্ঞা করলো, আমি ভেবেছিলাম আমজাদ হোসেনকে শাস্তি দিলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখছি এই অন্ধকার অনেক গভীরে। সাইমা, আমি তোমাকে রক্ষা করবই। যারা তোমার এই অবস্থার সুযোগ নিয়ে তোমাকে মারতে চাইছে তাদের আমি পাতাল থেকে হলেও খুঁজে বের করব। এবার আর কোনো ছদ্মবেশ নয়। আরিয়ান মাহতাব মাহমুদ তার পূর্ণ শক্তি নিয়ে এই অশুভ শক্তির বিনাশ করবে। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারল সাইমার নীরবতার পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এখনও কারোর সামনে আসেনি। এই হামলা প্রমাণ করে দিল যে সাইমা কোনো সাধারণ পরিস্থিতির শিকার নয়, বরং সে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান এখন বুঝতে পারছে না সে কি সাইমার সেবা করবে নাকি এই নতুন অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নামবে। হামলার সেই ভয়াবহ পরিস্থিতির পর আরিয়ান সাইমাকে নিজের সুরক্ষিত বাংলোর উপরতলার একটি ঘরে নিয়ে এলো। ঘরটি সাইমার পছন্দের নীল রঙে সাজানো, কিন্তু সাইমার মনের ভেতরে অন্ধকার যেন কিছুতেই কাটছে না। সে বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার দৃষ্টি জানালার উপরে থাকা নিস্তব্ধ আকাশের দিকে। আরিয়ান এক গ্লাস গরম দুধ নিয়ে সাইমার পাশে এসে বসল। তার চোখে আজ কোনো দম্ভ নেই, আছে কেবল অপরাধ বোধ। আরিয়ান শান্ত গলায় সাইমাকে প্রশ্ন করল, সাইমা, আজ আমরা জমদূতকে দেখে ফিরে এসেছি। আমি চাই না আর কোনো লুকোচুরি থাকুক। আমাকে বলো সাইমা, সেদিন আসলে কি ঘটেছিল? কেন তুমি অয়নকে এভাবে সবার সামনে রিজেক্ট করেছিলে? আমি জানি তুমি ওকে ভালোবাসতে, তবে কেন ওই নাটক করলে যা আমাদের সবার জীবন ধ্বংস করে দিল? সাইমা আরিয়ানের দিকে তাকালো না। তার চোখ থেকে এক ফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল। সে এক দীর্ঘশ্বাস ফেলে খুব ভাঙা এবং অভিমানী গলায় কথা বলতে শুরু করলো, জেনে কি হবে আরিয়ান, সব তো শেষই হয়ে গেছে। তুমি যা জানতে চেয়েছিলে তা তো তুমি নিজের চোখে দেখেছ। আমি অয়নকে অপমান করেছি, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, এটাই তো সত্য। সব দোষ আমার আর আমার বাবার। আমরা অপরাধী ছিলাম বলেই তো আজ আমাদের এই দশা। তুমি তো বিচারক হয়ে আমার বাবাকে মেরেই ফেলেছ আরিয়ান, এখন আমাকে বাকি রেখেছো কেন? হ্যাঁ, আমাকেও মেরে ফেলো, তবেই তো তোমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। সাইমার মুখে তুমি আমার বাবাকে মেরে ফেলেছ কথাটি শুনে আরিয়ানের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তার মনে হতে লাগলো প্রতিটি শব্দ সাইমা নয়, বরং তার নিজের বিবেক তাকে চাবুক মারছে। সে বুঝতে পারল সে কেবল একটা ব্যবসা ধ্বংস করেনি, সে সাইমার পুরো পৃথিবীটাকে শ্মশান বানিয়ে দিয়েছে। আরিয়ান সাইমার হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু সাইমা হাত সরিয়ে নিল। সাইমা, দোহাই লাগে, ওভাবে বলো না। আমি স্বীকার করছি আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম মুস্তাক সাহেব আমার বাইকে খুন করেছেন। আমি জানতাম না যে এর পিছনে আমজাদ হোসেনের মতো কোনো শয়তান আছে। সাইমা, আমি তোমার বাবাকে ফেরাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি যদি জানতাম তিনি নিরপরাধ তবে নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করতাম। কিন্তু তুমি তো জানো নি। হ্যাঁ, তুমি শুধু তোমার জেদ আর প্রতিশোধকে বড় করে দেখেছিলে। তুমি কি জানো বাবা যখন মারা যাচ্ছিলেন তখনও তিনি তোমার কথা বলছিলেন। তিনি বলেছিলেন আরিয়ান ছেলেটা ভুল পথে যাচ্ছে, ও যেন ধ্বংস না হয়ে যায়। আমার বাবা তোমাকে ছেলের মতো ভালোবাসতেন, আর তুমি তাকে নিঃস্ব করে দিলে। আমি কেন অয়নকে তাড়িয়েছিলাম সেটা জানলে তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না আরিয়ান।
তাই আমি বলবো না, তুমি আমাকে ঘৃণা করো, সেটাই ভালো। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সাইমার পায়ের কাছে মেঝের ওপর বসে পড়ল। একজন প্রভাবশালী বিজনেস টাইকন আজ এক অসহায় মেয়ের সামনে নতজানু। আরিয়ানের চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। সে সাইমার পায়ের কাছে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। সাইমা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। আমি তোমার বাবার খুনি। আমি তোমার কষ্টের কারণ। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দাও, চাইলে এই মুহূর্তে আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে নিজের ভেতর কষ্ট চেপে রেখে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সব ঠিক করতে চাই সাইমা। আমি তোমাকে আর তোমার পরিবারের হারানো সম্মান ফিরে দিতে চাই। সাইমা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে কখনো ভাবেনি যে কঠোর আরিয়ান মাহমুদ এভাবে তার সামনে বসে কাঁদবে। সাইমার মনের শক্ত বরফ যেন খানিকটা গলতে শুরু করলো, কিন্তু তার বাবার চলে যাওয়ার শূন্যতা তাকে আবার পাথরের মতো শক্ত করে দিল। সে আরিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চোখ বন্ধ করল। ঘরের ভেতর তখন কেবল আরিয়ানের কান্নার শব্দ আর সাইমার দীর্ঘশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রহস্যটা এখনও সাইমার বুকের গভীরে চাপা রয়ে গেল। কেন সে অয়নকে ফিরিয়ে দিয়েছিল? আরিয়ান গত কয়েকদিন ধরে পাগলের মতো শহরের প্রতিটি কোণায় তার সোর্স লাগিয়েছিল। আমজাদ হোসেন ধরা পড়লেও আরিয়ান বুঝতে পারছিল যে এই দাবার ছকের মূল খেলোয়াড় অন্য কেউ। সাইমার ওপর হওয়া হামলার পর থেকে আরিয়ান এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমোতে পারেনি। সে বারবার সাইমার কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করেছে, কাকতি মিনতি করেছে সত্যটা জানার জন্য। অবশেষে এক বৃষ্টিঝরা সন্ধ্যায় সাইমা তার দীর্ঘদিনের নীরবতা ভাঙল। তার চোখে ছিল রক্তবর্ণ আর শরীর কাঁপছিল আতঙ্কে। সাইমা, দোহাই তোমার, আর সত্যটা লুকিয়ে রেখো না। তুমি আমজাদ হোসেনের বয়ে তো এখন আর খাপছ না। তবে কে সেই মানুষ যার কথা মনে পড়লে তোমার মুখ ফ্যাকাশে হয়ে যায়? কার আদেশে তুমি আমার ভাইকে সবার সামনে অপমান করেছিলে? সাইমা কয়েক মুহূর্ত স্থির হয়ে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ফুটে উঠল এক অসীম ঘৃণা আর করুণা। সে খুব ধীরে এবং কাঁপা কাঁপা গলায় একটি নাম উচ্চারণ করল, যে নাম শুনে আরিয়ানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে সে কোনো এক অন্ধকার অতল গহ্বরে পড়ে যাচ্ছে। আমাকে আদেশ করেছিলেন তোমার নিজের ছোট চাচা চৌধুরী মাহতাব মাহমুদ। হ্যাঁ আরিয়ান, তুমি ঠিকই শুনেছ। তিনি আমাকে বলেছিলেন অয়নকে অপমান করে তাড়িয়ে দিতে। তিনি ভয় দেখিয়েছিলেন যে আমি যদি অয়নকে ওভাবে সবার সামনে রিজেক্ট না করি তবে তিনি অয়নকে জ্যান্ত পুড়িয়ে মারবেন। এমনকি আমার বাবার ব্যবসা তো তিনি প্রথম আগুন লাগিয়েছিলেন। না, এটা অসম্ভব। ছোট চাচা, তিনি তোমার বাবার মৃত্যুর পর আমাদের আগলে রেখেছিলেন। তিনি অয়নকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তুমি মিথ্যা বলছো সাইমা। তুমি নিজেকে বাঁচাতে আমার পরিবারের উপর দোষ চাপাচ্ছ। মিথ্যে বলছি? আরিয়ান, তুমি কি জানো তোমার চাচা কেন এটা করেছিলেন? কারণ তিনি জানতেন অয়ন বড় হয়ে গেলে মাহতাব গ্রুপের অর্ধেক শেয়ার তার নামে হয়ে যাবে। তিনি চেয়েছিলেন অয়নকে চিরতরে সরিয়ে দিতে, কিন্তু হাত নোংরা করতে চেয়েছিলেন আমাকে দিয়ে। অয়ন যখন মারা গেল তখন তিনি আমাকে ফোনে হাসতে হাসতে বলেছিলেন, ধন্যবাদ সাইমা, তোমার অপমানের কারণে ছেলেটা পাগলের মতো রাস্তায় দৌড়িয়েছিল আর আমার কাজটা সহজ হয়ে গিয়েছিল। তিনি চেয়েছিলেন তুমি আর আমি একে অপরকে ধ্বংস করি, যাতে পুরো মাহতাব সাম্রাজ্য তার একার হয়ে যায়। আরিয়ান দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতরে যেন হাজারটা বজ্রপাত একসাথে হচ্ছে। যাকে সে পরম শ্রদ্ধার আসনে বসিয়েছিল, যাকে সে নিজের একমাত্র অভিভাবক ভেবে ব্যবসার দায়িত্ব দিয়ে রেখেছিল, সেই মানুষটি তার ভাইয়ের খুনি। সেই মানুষটি সাইমার জীবন ধ্বংস করেছে। আরিয়ানের চোখের মনি টকটকে লাল হয়ে উঠল। তার ভেতরে সেই দয়ালু অনেক মুহূর্তেই মারা গেল। জেগে উঠল এক ভয়ঙ্কর আরিয়ান মাহমুদ। ছোট চাচা, আবার নিজের রক্ত? সে ওয়েনের রক্ত দিয়ে নিজের হাত রাঙিয়েছে, আর আমি বোকার মতো তার প্রতিটি কথা বিশ্বাস করে আমাকে কষ্ট দিয়েছি। সে চেয়েছিল আমরা মারামারি করি, আর সে আড়ালে বসে তামাশা দেখবে।
তিনি এখনও থামেননি আরিয়ান। সেই দিন রাস্তায় আমাদের উপর যে হামলা হয়েছিল সেটাও তিনিই করেছিলেন, কারণ তিনি জানতে পেরেছেন আমি তোমাকে সত্যিটা বলে দেওয়ার জন্য সাহস করেছি। তিনি আমাকে শেষ করতে চান আরিয়ান। তিনি মাহাতাব গ্রুপের এক অবিচ্ছেদ্য মালিক হতে চান। আরিয়ান আর একটি শব্দ উচ্চারণ করলো না। সে পকেট থেকে তার ফোন বের করে মুরাদকে কল করলো। তার কণ্ঠস্বর এখন এতটাই হিমশীতল যে মুরাদও ওপাশে ভয়ে থমকে গেল। আরিয়ান বুঝতে পেরেছে যে ঘরের শত্রু বিভীষণ যখন আপন রক্ত হয় তখন ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তার ক্রোধ এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। মুরাদ, মাহতাব বিলার চারপাশে এখনই ঘেরাও করো। আমার ছোট চাচাকে যেন একটি মশা পর্যন্ত ছুতে না পারে। আমি নিজে আসছি। তাকে আমি আজ এমন এক নরক দেখাবো যা শয়তানও কল্পনা করতে পারবে না। আর শোনো, সাইমার ঘরের বাইরে বডিগার্ডের সংখ্যা 10 গুণ বাড়িয়ে দাও। আজ থেকে লড়াইটা ঘরের ভিতরে, আর এই লড়াইয়ে আমি কাউকে ছাড় দেব না। আরিয়ান ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। সাইমা বিছানায় বসে রইল। সে জানতো এই সত্য প্রকাশের পর আরিয়ানের জীবনের শান্তি চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু অয়ন আর তার বাবার আত্মার শান্তির জন্য এই সত্যটা বলা খুব জরুরি ছিল। আরিয়ানের গাড়িটি যখন বাংলোর গেট দিয়ে বেরিয়ে গেল তখন আকাশের বিদ্যুৎ চমকানি যেন তার ভেতরের জ্বলন্ত প্রতিশোধের প্রতিচ্ছবি হয়ে দেখা দিল। ঝড় বৃষ্টির রাতে মাহতাব ভিলার বিশাল লোহার গেটটা প্রচণ্ড শব্দে খুলে গেল। আরিয়ানের গাড়িটা টায়ারের কর্কশ শব্দ তুলে পোর্চের সামনে এসে থামল। ভিলার প্রতিটি কণা এখন আরিয়ানের কমান্ডোদের দখলে। আরিয়ান যখন ড্রয়িং রুমে পা রাখল তখন দেখল তার ছোট চাচা চৌধুরী মাহতাব মাহমুদ খুব আয়েশ করে দামি সোফায় বসে কফি খাচ্ছেন। আরিয়ানকে দেখে তিনি মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকা বিষ আজ আরিয়ানের চোখে ধরা পড়ে গেল। আরে আরিয়ান, এত রাতে, তাও আবার এই বৃষ্টিতে, কোনো সমস্যা? সাইমা মেয়েটা কি বেঁচে ফিরল না? আপনার অভিনয়ের মান বড্ড কমে গেছে চাচা। আপনি তো চেয়েছিলেন সাইমা যেন আজই মারা যায়, তাই না? যাতে আমার ভাইয়ের খুনের শেষ সাক্ষীটাও মুছে যায়। কিন্তু দুর্ভাগ্য আপনার, সাইমা বেঁচে আছে এবং সে আমাকে সব বলে দিয়েছে। চৌধুরী মাহতাবের হাতের কফির কাপটা কেঁপে উঠল। তার মুখের সেই কৃত্রিম হাসি নিমেষেই মিলিয়ে গেল। তিনি নিজেকে সামলে নিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। সাইমা কি বলেছে তা দিয়ে তুমি তোমার আপন চাচাকে সন্দেহ করছো? ওই মেয়েটা একটা ধূর্ত সাপ আরিয়ান। ও চাচ্ছে আমাদের পরিবারের ভেতরে ফাটল ধরাতে। চুপ করুন, আর একটা মিথ্যা শব্দ আপনার মুখ দিয়ে বের হবে না। সাইমা মিথ্যা বলছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি গত 1 ঘন্টায় মুরাদকে দিয়ে আপনার সব গোপন অ্যাকাউন্টের হদিশ বের করেছি। সেই ট্রাক ড্রাইভার যাকে আমি অ্যাক্সিডেন্ট কেসে জেলে পাঠিয়েছিলাম, সে আজ স্বীকারোক্তি দিয়েছে যে আপনি তাকে জামিন করিয়েছেন এবং মোটা অঙ্কের টাকা দিয়েছেন। অয়ন মারা যাওয়ার দিন যে কালো গাড়িটা সাইমার বাবার গুন্ডাদের বলে আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, সেই গাড়িটা আসলে আপনার বেনামি কোম্পানির নামে কেনা। আরিয়ানের এই রৌদ্রমূর্তি দেখে চৌধুরী মাহতাব আর অস্বীকার করার পথ পেলেন না। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে এক হিংস্র হাসি হাসলেন। তার আসল চেহারাটা এখন বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমি করিয়েছি। অয়নকে আমি সরিয়েছি, কারণ তোমার বাবা ওই অযোগ্য ছেলেটাকে মাহতাব গ্রুপের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলেন। আর তুমি তো ছিলে একটা বোকা। সাইমাকে ধ্বংস করার নেশায় তুমি নিজেই নিজের সাম্রাজ্য নড়বড়ে করে দিয়েছিলে। আমি তো চেয়েছিলাম তুমি সায়নকে শেষ করো, আর তারপর আমি তোমাকে খুনের দায়ে জেলে পাঠিয়ে সব কিছুর মালিক হব। অল্পের জন্য ফসকে গেল সব। নিজের আপন রক্ত থেকে সরিয়ে আপনি রাজা হতে চেয়েছিলেন। অয়ন আপনাকে বাবা বলে ডাকতে চাচা। আপনি শুধু আমার ভাইকে মারেননি, আপনি সাইমার বাবাকে মেরেছেন। আমাকে একটা জ্যান্ত লাশে পরিণত করেছেন। পুলিশ বাইরে অপেক্ষা করছে চাচা, কিন্তু তার আগে আরিয়ান মাহতাব মাহমুদ আপনাকে তার ভাইয়ের যন্ত্রণার বাঘ বুঝিয়ে দেবে। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। তার ভেতরে জমে থাকা গত 6 মাসের সব ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে চৌধুরী মাহতাবের কলার চেপে ধরে একের পর এক আঘাত করতে লাগলো। তবে সেটি কেবল শারীরিক আঘাত ছিল না, সেটি ছিল অয়ন আর মুশতাক সাহেবের আত্মার চিৎকার। পুলিশ ভেতরে ঢুকে চৌধুরী মাহতাবকে টেনে নিয়ে গেল। আরিয়ান হাঁটু গেড়ে মেঝের ওপর বসে পড়ল। তার জয় হয়েছে ঠিকই, কিন্তু সে আজ নিঃস্ব। 1 মাস পর মুশতাক গ্রুপের হারানো গৌরব আবার ফিরে এসেছে। আরিয়ান নিজে দাঁড়িয়ে থেকে সাইমার বাবার সব সম্পত্তি এবং সম্মান ফিরে
ফিরিয়ে দিয়েছে। সাইমা এখন পুরোপুরি সুস্থ। সে আজ তার বাবার অফিসের চেয়ারে বসে ফাইল চেক করছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সাইমা তাকিয়ে দেখল দরজায় আরিয়ান দাঁড়িয়ে আছে। তার পরনে সেই আগের মতো সাধারণ একটা সাদা শার্ট, চোখে সেই চশমা। সাইমার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। আজ আবার ওই অনেক সেজে আসার মানে কি? আপনার তো এখন বড় বড় মিটিং থাকার কথা আরিয়ান সাহেব। আরিয়ান মাহমুদের অনেক মিটিং থাকে সাইমা, কিন্তু এই অনেকটার আজ মন খুব খারাপ। সে তার ভুলের জন্য গত 1 মাস ধরে একটা মেয়ের ক্ষমা পাওয়ার অপেক্ষায় আছে। সাইমা, আমি জানি আমি যা করেছি তা ক্ষমারও যোগ্য নয়, তবুও তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে সবটা নতুন করে শুরু করার? সুযোগ তো ভাগ্যে দেয় আরিয়ান, আর আমাদের ভাগ্য আমাদের আবার এক করে দিয়েছে। আমি জানতাম একদিন অয়নের ভাই তার ভুল বুঝতে পারবে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ ঘৃণা দিয়ে বাঁচা যায় না। সাইমা, এই কলেজ আর এই সাম্রাজ্য এখন তোমার আর আমার যৌথ ত্যাগের সাক্ষী। আমি চাই না আর কোনো ছদ্মবেশ থাকুক। আমি চাই তুমি সাইমা হিসাবে আর আমি আরিয়ান হিসাবে সারা জীবন পাশাপাশি থাকি। তুমি কি থাকবে? সাইমা কোনো উত্তর দিল না, শুধু আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। তাদের দুজনের চোখের জল আজ সব দুঃখ ধুয়ে মুছে দিয়েছে। কলেজের সেই খ্যাত ছেলেটি আজ কেবল বিজনেস টাইকন নয়, সে সাইমার হৃদয়ের রাজা। আর সাইমা আজ আর কোনো অহংকারী রাজকুমারী নয়, সে এক লড়াকু নারী। অয়নের স্মৃতির উদ্দেশ্যে আরিয়ান একটি বিশাল এতিমখানা এবং হাসপাতাল উৎসর্গ করল। গল্পের শেষটা হয়তো অনেক রক্ত আর চোখের জলে লেখা ছিল, কিন্তু সমাপ্তিটা হলো এক নতুন ভোরের প্রতীক্ষায়। অপরাধী চৌধুরী মাহতাবের যাবজ্জীবন কারাদণ্ড হলো। আরিয়ান আর সাইমা মিলে তাদের পরিবার আর ব্যবসা নতুন করে গড়ে তুলল। কলেজের ছাত্রছাত্রীরা আজও সেই অনিল আর সাইমার গল্প বলে, যেখানে ভালোবাসা আর সত্যর জয় হয়েছিল সব ষড়যন্ত্রকে হার মানিয়ে।